কি হঠাৎ করে পার্টিসিপেন্ট একবারে লো হয়ে যাচ্ছে? ম্যাম কারেন্ট চলে গেছে। ব্যাড লাক। ম্যাম আসছে কারেন্ট জয়েন দিবে এখন। ওকে, আমরা তাহলে আর ২-১ মিনিট ওয়েট করি। একটু কাইন্ডলি জানাই দেন সবাইকে যাতে একটু দ্রুত সবাই জয়েন হয়ে যেতে পারে। নেট প্রবলেম কি আপনাদের ওখানে? নাকি হঠাৎ করে আসলে 25 শুরু করব কিনা বুঝতেছি না। আমাদের কারেন্ট ম্যাম আসছে? কলের ওয়ার চলে গেছিল তো তাই। বলা শুরু করে একবারে বলে চলে যাব তো এজন্য আসলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে পড়লে ভালো হয়, শুরু করে দিতে পারি। আজকে তো আর বরং আপনাদের সবার উপস্থিত থাকা উচিত, যেহেতু গাইডলাইনটা এক্সামের উপরে হবে। সবার আগ্রহটা বেশি থাকা উচিত নাকি? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের হলে কারেন্ট চলে গেছিল তো এই জন্য মনে হয় অনেকে ডিসকানেক্ট হয়ে গেছে। মাত্র আসলো কারেন্ট আবার। আচ্ছা, ম্যাম ঠিক আছে। বাহিরে কারেন্ট নাই, এখনো আসেনি, এই জন্য কেউ জয়েন করতে পারতেছে না। ম্যাম আপনি শুরু করেন, আমরা সবাইকে জানাই দিব কি বলছিলেন আপনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপাতত শুরু করি। 29 আছে, আপনারা আস্তে আস্তে বলেন, এর মধ্যে সম্ভব হলে সবাইকে জয়েন করার জন্য। আর আমরা আস্তে আস্তে আলোচনা আচ্ছা, ঠিক আছে। তো আমরা ওভারঅল যেহেতু ক্লাস টেস্ট ফাইনাল একসাথেই হবে ওই দিনই, সো ওভারঅল বলে যাব। প্রিভেন্টিভ মেডিসিন দিয়ে যেহেতু আপনাদের ক্লাস শুরু হয়েছিল, এই জন্য প্রিভেন্টিভ দিয়ে শুরু করলাম। আমাদের ফার্স্ট ক্লাস হয়েছিল ডেফিনেশন স্কোপের উপরে, বিভিন্ন টপিক ছিল। তো ফার্স্টে যদি বলা হয় ডেফিনেশন অফ, মানে ডেফিনেশন প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে যেহেতু কথাবার্তা বলতেছি, ডেফিনেশন আসলে লাগে কিছুটা। ক্লিনিক্যাল মেডিসিন যেটা একবারে যদি বলতে চাই, ওভারঅল কি ডিফারেন্সিয়েশন যখন পড়ানো হয়েছিল সবকিছু একবারে চলে আসে। ক্লিনিক্যাল মেডিসিন বা প্রিভেন্টিভ মেডিসিনের যাবতীয় কথাবার্তা এখানে একটু পড়ে নিলেই মোটামুটি মনে হয় কাভার হয়ে যায়। তো ডিফারেন্সিয়েশনটা মনে হয় একটু দরকার আছে। আর স্কোপ অফ ভেটেরিনারি মেডিসিন যেটা আছে সেটার ক্ষেত্রে যেটা বলবো, অনেকগুলো পয়েন্ট মেবি পড়ানো হয়েছিল এখানে। আগে পয়েন্টগুলো দরকার আমার। হ্যাঁ, সব এত ডিটেল যদি পড়াশোনা না হয়, একবার রিডিং দিবেন কোনটার ভিতরে কি বলা হচ্ছে, কিন্তু পয়েন্টগুলো একটু মাথায় রাখলে বাকিটা মনে হয় যে এত কিছু হুবহু মুখস্থ করা লাগবে, বিষয়টা এমন না। যদি পারেন এক্সাম্পলটা একটু চলে যাবেন, মানে চোখ বুলায় যাবেন, এখানে ডেফিনেশনের স্কোপের পাশাপাশি নামগুলো মনে রাখার পাশাপাশি একটু এক্সাম্পলগুলো গো থ্রু করবেন। খুব যে অনেক হার্ডলি মুখস্থ করতে হবে বিষয়টা এমন না, বুঝে মাথায় রাখলেই কিছুটা হবে। আর ক্লাসিফিকেশনের সময় আমরা যেটা 4টা টাইপ আছে, এই 4টা টাইপের নাম লাগবে অবশ্যই পড়ার জন্য, এবং কোন টাইপের ভিতর কি বলা হচ্ছে। হয়তো যে কোনো একটা টাইপ স্পেসিফিক চা হইতে পারে, যেমন সবগুলো তো আর একসাথে চাওয়া হবে না, যে কোনো হয়তো কনসেপ্টগুলোর পাশাপাশি হয়তো 4টা নাম তো অবশ্যই মনে রাখা লাগবে, পাশাপাশি যে কোনো একটা
যেকোনো একটা প্রিভেনশনের যে টাইপ আছে এটার মধ্যে যেকোনো একটা টাইপ যদি যা হয় তার মানে সেই টাইপটা সম্পর্কে আপনাকে একটু ডিটেল দিতে হবে। অর্থাৎ যদি আমরা প্রিমোরটালের কথা বলি কিংবা প্রাইমারি কথা বলি সেখানে আমরা কাকে বলে আগে পড়ছিলাম, তারপরে এক্সাম্পলটা অবশ্যই এক্সাম্পল দেওয়া লাগবে সাথে। জিনিসটা কি, কোন স্টেপে কি প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া হয় এটাই তো আলোচনা করা হয়েছিল যে প্রাইমারিতে কোনগুলো করা হয়, সেকেন্ডারি বা প্রিমোরটাল বলতে আমরা কি বুঝি, সেটা পাশাপাশি এক্সাম্পল। অর্থাৎ যেটা বলতে চাইলাম 4টা স্টেপ পড়বেন, পাশাপাশি যেকোনো একটা দেখা যাচ্ছে উল্লেখ করে চাওয়া হইতে পারে। এটা মার্কের উপর ডিপেন্ড করবে। আপনি মার্কস ডিস্ট্রিবিউশন পাশে দেওয়া থাকবে, দেখবেন কত মার্কের জন্য চাওয়া হচ্ছে। সেই হিসেবে লেখাটা ছোট বড় করে নেবেন। যদি খুব কম মার্ক থাকে তাহলে খুব ডিটেল দরকার নাই। আবার যদি 3-4-এ চলে 4 মার্কের মতো আনসার চলে আসে তখন তো একটু ভিতরে একটু বর্ণনা করে এক্সাম্পলে যেতে হবে। কি এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে আর কি। এরপরে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, না পড়লেই নয়, প্রিন্সিপাল অফ ডিজিজ কন্ট্রোল। যে 9টা প্রিন্সিপাল পড়া হয়েছিল এগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। এখন অনেকের কোশ্চেন আসতে পারে, ম্যাম এগুলাতে তো অনেক কিছু পড়েছি আমরা, প্রত্যেকটা বিষয়ে আমরা ডিটেল পড়েছি, এখন প্রত্যেকটা বিষয় আমাদের কি মুখস্থ করতে হবে কিনা? প্রথম কথা না, আমার নামটা অবশ্যই লাগবে। এবং পাশাপাশি যদি যেতে হয়, এখন তো আপনারা বলছেন যে এই 9টা যে স্টেপ পড়া হয়েছে এটা হচ্ছে কি টোটাল ডিজিজ কন্ট্রোলের কি একটা প্রিন্সিপাল, অর্থাৎ এই বিষয়ে আমরা পড়তে পারি। কিন্তু যখন আমি এক্সাম রিলেটেড থিঙ্কিং করব, এই বিষয়গুলো চিন্তা করব, তখন অবশ্যই যে জিনিসগুলো কি আমাদের দেশের প্রেক্ষাপটে করা সম্ভব এবং করা হয়, প্র্যাকটিস আছে, সেই জিনিসগুলোর দিকে আমাদের ফোকাস বেশি হবে। যেরকম এখানে অনেকগুলো আছে, আসলে আমরা নতুন যে কেমো প্রোফাইল্যাক্সিস কিংবা নিসিপ্লিন, এই জিনিসগুলো কি এত পপুলার, আমরা জানার জন্য শিখেছি কিন্তু হয়তো এত পপুলার না। কিন্তু যে জিনিসগুলোর ইম্পর্টেন্স আছে, সাপোজ কোয়ারেন্টাইন করা কিংবা জেনেটিক ইমপ্রুভমেন্টের দিকে যেহেতু এখন বেশ কথাবার্তা হয়, যে বিষয়গুলোতে মানুষ এখন ইম্পর্টেন্স দিচ্ছে, বায়োসিকিউরিটি, ভ্যাকসিনেশন, যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের চর্চায় আছে, আমরা প্র্যাকটিসে আছে, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে যেগুলো সেট আপ করা সম্ভব সেইগুলার ডিটেল লাগবে। অর্থাৎ এই 9টার নাম তো অবশ্যই লাগবে, কিন্তু ডিটেল পড়ার জন্য যেটার কথা বলতেছি, দেশের প্রেক্ষাপট চিন্তা করবেন, ফার্ম রিলেটেড প্র্যাকটিসের কথা চিন্তা করবেন, যে জিনিসগুলো করা সম্ভব সেই স্টেপগুলো শুধু আমার একটু ডিটেল লাগবে। এখন ডিটেল যদি লিখতে হয়, আমরা পড়েছি একটু বক্স আকারে, সেখানে কি এই বক্স আকারে দেওয়ার দরকার নাই। যদি আপনাকে বক্স আকারে চাই বা ইলাস্ট্রেট করতে বলে, তখন যদি ডিফাইন বা ইলাস্ট্রেট, এরকম ইলাবোরেট, হ্যাঁ, এই ধরনের কোনো কথাবার্তা আসে তাহলে তো এরকম বক্স দিলে হবে না। সাপোজ যদি কোয়ারেন্টাইনের কথাই বলি, কোয়ারেন্টাইনটা যখন আমরা লিখবো, যদি অ্যাজ ইউজুয়াল এক্সাম্পলের কথা বলতেছি, সাপোজ এখানে অনেক কিছু সেট আপ করা আছে না, তাহলে আপনাকে একটু গুছায় লিখতে হবে যে কোয়ারেন্টাইন একটা প্লেস যেখানে আপনাকে ফিক্সড পিরিয়ডের জন্য রাখা হয়, রেস্ট্রিকশন করা হয় অ্যানিমাল মুভমেন্টকে, এবং কি এখানে হেলদি অ্যানিমাল থেকে কি সেপারেট সাসেপ্টেবল যে অ্যানিমালগুলোকে আমরা কি করি, একটা নির্দিষ্ট টাইমের জন্য কোয়ারেন্টাইন পিরিয়ডে রাখি এবং চেক করি যে ডিজিজ ইনফেক্টেড হলো কিনা। জিনিসগুলো বক্স না, সুন্দর করে 2 লাইনের মধ্যে কথাই, যেটা আমরা রিটেন ফর্মে লেখার চেষ্টা করতে হবে। এবং তারপরে যদি দেওয়া যায়, এই কথাবার্তাগুলো একটু আনার চেষ্টা করতে হবে। কয়টা লেভেলে করেন সেটা আপনি ভাগ ভাগ করে দেখাইতে পারেন, 3টা লেভেলে আনতেছেন, কোন ডিজিজের ক্ষেত্রে কোনটা করতেছেন, সেক্ষেত্রে কিছু ছোট ছোট বক্স করে নিজের মতো করে মডিফাই বা কাস্টমাইজ করে নেওয়া, যেটা বলে। এটা অবশ্যই নাম্বার বেসিসে দেখবেন, নাম্বার কত কত মার্কসের নাম্বার দেওয়া আছে, এবং সেই হিসেবে বলা হচ্ছে পুরোটা এরকম বক্স করে কেউ হুবহু তুলে দিবেন না, কিছুটা নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন। পাশাপাশি যদি যেখানে দরকার মনে হয় যে একটু, সাপোজ যদি এখানে করা হয় 3টা লেভেলে করা হয়, 3টা লেভেল আমি বক্সে দেখাইতেই পারি, যে ন্যাশনাল লেভেলে করা হচ্ছে, রিজনাল লেভেল কিংবা হার্ড লেভেলে করা হয়, এখানে আমি একটু বক্স আনার চেষ্টা করতে পারি। তারপরে আবার যদি একটু ডিটেলে যেতে চান যে ন্যাশনাল লেভেলে কিভাবে করা হয়, রিজনাল লেভেলে কিভাবে, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলতেছি। এরকম যে আরো অনেকগুলো, প্রত্যেকটাতে তো একটু বক্স আছে, সেজন্য বললাম আপনার জানার জন্য সবগুলো রিডিং দিতে পারেন সেটা ঠিক আছে, কিন্তু এক্সাম রিলেটেড যদি থিঙ্কিং করেন তাহলে মুখস্থ করেন বা যেগুলো মেমোরাইজ বেশি করতে হবে সেগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে যেগুলো প্রতিনিয়ত আমরা থিঙ্কিং করতেছি, যেগুলোতে জোর দিচ্ছি। সাপোজ এই যে কেমোপ্রোফাইলেক্সিস আগেই বললাম, এগুলো কিন্তু জানার জন্য, পড়ার জন্য, কিন্তু এক্সাম রিলেটেড বিষয় না। আর যেগুলো ইম্পর্ট্যান্ট, 2-একটা নাম আমি অলরেডি উচ্চারণ করে ফেলেছি, বারবার তো বলা যাবে না। বায়োসিকিউরিটি মেজারের কয়েকটা কথা ক্লাসে বারবার বলেছিলাম। বায়োসিকিউরিটির যদি কোনোভাবে কোনোভাবে কোরিলেট হয় বা কোনোভাবে কানেকশন চলে আসে, যে ডেফিনেশন বা কোনো বায়োসিকিউরিটি রিলেটেড কথাবার্তা চলে আসে, তখন কিছু কথা ছিল যে কি 2-3টা কথা বারবার বলেছি, স্প্রেড করতে দিব না, ইন্ট্রোডিউস করতে দিব না, এই 2-একটা কথা কিন্তু একটু আনতে হবে। যেভাবেই যে সংজ্ঞায়িত করেন সমস্যা নেই,
কিন্তু আমরা যেটা কয়েকবার বলেছি যে নতুন নতুন ইনফেকশনকে আমরা ইন্ট্রোডিউস হতে দিব না, বা কি ভিতরে বিটুইন ফার্ম এবং হচ্ছে ফার্মের ভিতরে কি স্প্রেড হতে দিব না যদি ঢুকে পড়ে। এই কথাগুলো একটু ডেফিনেশন যেভাবে লিখেন তার মধ্যে এনে মানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি এই যে বায়োসিকিউরিটি স্ট্রাকচার, এগুলো আসলে আমরা পোল্ট্রি মেডিসিন না, প্যাথোলজি রিলেটেড স্ট্রাকচার জানার জন্য, যেগুলো যে কোন কোন স্ট্রাকচার মানে কোন প্র্যাকটিসে কি করা হয়। খুব বেশি ইম্পর্ট্যান্ট আকারে মুখস্থ করে ফেলতে হবে বিষয়টা এমন না, 5-1 এর জন্য এগুলা মুখস্থ জিনিস না, জানার জিনিস। কিন্তু কথা হচ্ছে কি এখানে কিছু বায়োসিকিউরিটি অ্যাওয়ারনেস আছে, প্রিন্সিপাল আছে, যেগুলো হচ্ছে কি ডিসপোজাল, এই জিনিসগুলোকে আমাদের প্রিভেন্টিভ প্রেক্ষাপটে আমাদের যে জায়গাগুলো দরকার, সাপোজ এই স্ট্রাকচার বিল্ডিং বা কোন কিছু করতে হবে, এটা স্ট্রাকচারাল সেট আপ, এটা এখনের 5-1-এ এসে আমার খুব বেশি ইম্পর্টেন্স মনে হয় না। যে জায়গাগুলোতে আপনার কোর্সের সাথে যেটা যাচ্ছে প্রিভেন্টিভ মেজারের ক্ষেত্রে বায়োসিকিউরিটি যে জিনিসগুলো কিছু প্রিন্সিপাল আছে, এই যে অ্যাওয়ারনেস কোন জায়গাগুলোতে রাখতে হবে, ডেড এনিম্যাল, যেহেতু আমাদের প্রিভেনশন এবং কন্ট্রোল প্রিভেনশনে আমরা ডেড এনিম্যাল এক্সপোজারের কথা বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে বলি, তাহলে এখানে ডেড এনিম্যাল কিভাবে এক্সপোজার করতে হচ্ছে, এটা প্রিন্সিপালের মধ্যেই মোটামুটি অনেক কথাবার্তা চলে আসে। তাহলে এই জায়গাগুলোতে মনে হয় একটু বেশি ফোকাস করা দরকার। আরো কি বলা ছিল, প্রিন্সিপাল অফ ইরাডিকেশন। ইরাডিকেশন প্রিন্সিপালে আমরা অনেকগুলো পড়েছিলাম, 3টা ভাবে করা যায়, 3টা বেসিসে আমাদের পড়বো। কিন্তু কথা হচ্ছে কি আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা সেট আপ করতে পারবো, এখানে আমরা 3টা পড়েছিলাম স্টেম আউট। এটা যদি আমার দেশের প্রেক্ষাপটে না হয় তাহলে অবশ্যই খুব বেশি ইম্পর্টেন্ট হবে না, যদি হয় তাহলে ইম্পর্টেন্ট হবে। এনভায়রনমেন্টটা ছিল টেস্ট অ্যান্ড স্লটার, যে মেথডটা আমরা আনার চেষ্টা করছি। এখন এটুকু আপনাদের বুঝে নিতে হবে, ফুল মেথডটা নিশ্চয়ই চাওয়া হবে না, সেটা বোথ ক্লাস টেস্ট হোক কিংবা ফাইনাল হোক। যে মেথডটা এখানে রিডিং থরলি পড়বেন, বুঝে নেবেন একবার, তারপরে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে মেথডটা আপনার দেশে সব বা আমাদের প্রেক্ষাপটে আমরা পড়াশোনার মধ্যে যে টপিকটা বারবার উচ্চারণ করে থাকি, যে টপিকটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করতেছি আমাদের দেশে, সেই টপিকটাকে একটু জোর দিয়ে একটু গুছায় লেখার চেষ্টা করতে হবে, পাশাপাশি এক্সাম্পল আনতে হবে। দু একটা যদি মার্ক যদি বেশি থাকে, 4 মার্ক থাকে বা 5 মার্ক থাকে, তাহলে আপনাকে ডিফাইন ইলাবোরেট করার পাশাপাশি যে কোনো একটা ডিজিজের প্রেক্ষাপট আপনাকে বর্ণনা করতে হবে। আমরা যখন পড়িয়েছি তখন কিন্তু কয়েকটা ডিজিজের নাম আমরা উল্লেখ করেছি, বিভিন্ন টিউবারকুলোসিসের কথা বলা হয়েছে, যেটাকে আমরা ইরাডিকেট করার চেষ্টা করি, টেস্ট করি, স্লটার করি, বা বিভিন্ন মাধ্যমে যেটা করার চেষ্টা করে থাকি। এই ধরনের যে মেথডগুলো আছে সেটাকে একটু এক্সাম্পল সেট করে দিয়ে বর্ণনা করতে হবে, যেটা আর কি। আর অবশ্যই মার্ক ডিস্ট্রিবিউশন দেখে নেবেন। ফার্স্ট লেকচার কমপ্লিট কিনা, বোঝার কোনো অসুবিধা আছে? না হলে নেক্সটে যাব। না ম্যাম, সমস্যা নেই। ওকে। লো কাজ করতেছে কেন? ওকে, সেকেন্ড ডে লেকচারটা ছিল সেটা আমাদের হার্ট হেলথের উপরে ছিল, মানে প্রিভেন্টিভের যেটা আমার কথা বলা হচ্ছে, যে হার্ট হেলথ ম্যানেজমেন্টটা বিষয় ছিল যেটা। তো হার্ট হেলথ যেহেতু ইম্পর্টেন্স আছে, এটার অ্যাপ্লিকেশন আমরা ফার্ম রিলেটেড অনেক কথাবার্তা বলেছি পড়ানোর সময়। হার্ট হেলথ কাকে বলে, এইমস অবজেক্টিভ, এগুলো তো খুবই ছোট করে দেওয়া আছে। সো এইমস অবজেক্টিভ এগুলো জানা লাগবে, যেহেতু হার্ট হেলথ পড়তে গেলে তার মানে যে কোনো জিনিস পড়ার ক্ষেত্রে কি তার ডেফিনেশনটা এমনিতেই চলে আসে, জানা দরকার হয়। পাশাপাশি সেই টপিকটা আমরা কি জন্য পড়তেছি, কি আমাদের অবজেক্টিভ, এইমস কি, গোল কি, ইম্পর্টেন্স কি, এই জিনিসগুলো এমনিতেই চলে আসে। সো এই জায়গাগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। দেন যদি কথাবার্তা বলা হয় যে কম্পোনেন্ট অফ প্ল্যানিং এ প্রফিটেবল হার্ট হেলথ ম্যানেজমেন্ট, এই টপিকটা দিয়ে আমাদের পুরো এই লেকচারটার মধ্যে ছিল, কিন্তু এটা অনেকখানি বড়। এখন সেক্ষেত্রে অনেক সময় হতে পারে যে ডিজিজের যে হার্ট হেলথের যে কম্পোনেন্টসগুলো ছিল, কম্পোনেন্টসগুলোর নামগুলো খুব ভালোভাবে পড়বেন। এখানে কতটা নাম ছিল, 11টা না 10টা, না সরি 13টা ছিল, হ্যাঁ 13টা নাম খুব ভালোভাবে পড়ে ফেলার চেষ্টা করবেন। এখন ডিটেল তো 4-5 মার্কের জন্য 13টা নামের এগেনস্টে এত ডিটেল লেখা এক্সামে সম্ভাবনা সময় সাপেক্ষ। সেক্ষেত্রে আপনাকে টেকনিক্যালি পড়তে হবে
যখন পড়বেন জিনিসটা বুঝে নেবেন কোনটাকে কি বলা হচ্ছে, এক্সাম্পলটা পাশাপাশি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সব থেকে প্রেক্ষাপট যেটা, আপনি জিনিসটা বুঝতেছেন কিনা, সেটা এক্সাম্পল সেট করতে পারতেছেন কিনা, সেটা দেখলেই বোঝা যায় যে যে টপিকে যে প্রিভেনশন বা যে কম্পোনেন্ট নিয়ে কথা বলতেছেন সেই কম্পোনেন্টটাকে কিভাবে এক্সাম্পল সেট করতেছেন। সেটা যদি প্রপার হয় তাহলে অনেক সময় কি নাম্বার ফুল চলে আসে। খুব ডিটেলে লিখতে না পারলেও তখন সমস্যা হয় না। তো এখানে যেহেতু 13টা পয়েন্ট আছে এবং হার্ট হেলথ টপিকটার উপরে মেইন কম্পোনেন্টস নিয়ে কথাবার্তা আছে, সো আপনাদের এই কম্পোনেন্টস এর নামগুলো মাথায় রাখতে হবে। পাশাপাশি এখন যদি বলেন ম্যাম এত পারপোজ কি, এক্সাম্পল কি, ডেসক্রিপশন কি, এত ডিটেলে যাব কিনা, বারবার বলা হচ্ছে এখন 10 মার্কের কোশ্চেন তো একটা কোশ্চেনে তো নিশ্চয়ই 10 মার্ক থাকবে না, হাইয়েস্ট 5 মার্ক 6 মার্ক হাইয়েস্ট, বা 3 মার্ক 4 মার্কও থাকতে পারে। সেক্ষেত্রে যদি 3 মার্ক বা 2 মার্ক 3 মার্কের জন্য আসে তাহলে নাম লিখলেই আনাপ। যদি 4-5 মার্কের জন্য চলে আসে তখন মানে একটু টেকনিক্যালি যেতে হবে, সেটা কি পয়েন্টে চলে যাবেন, এক্সাম্পলে চলে যাবেন। আর যদি কারোর মনে হয় যে না আমি আরো লিখতে পারবো, অনেকে অনেক ফাস্ট লিখতে পারেন, তো সেক্ষেত্রে হচ্ছে যদি মনে করেন যে আমি একটু ডিসক্রিপশন আকারে দিতে চাচ্ছি বা একটা দুটো লাইন অ্যাড করতে চাই, ওকে প্রবলেম নাই, কিন্তু মেজর যে কথা যেটা মোটা দাগে বলতে যাচ্ছি সেটা হচ্ছে হেডিংগুলা লাগবে, কোন কোন কম্পোনেন্টগুলা, এবং অ্যাটলিস্ট এক্সাম্পল লাগবে। এবং পড়ার জন্য তো অবশ্যই আপনাকে যখন এক্সাম্পল সেট করবেন, এগুলো পড়ার সাথে সাথে আপনাকে যখন একবার রিডিং তো পড়তেই হবে, কারণ বিষয়টা তো আপনার কি সেটা জানার জন্য ডেসক্রিপশন, পারপোজ, এক্সাম্পল আপনাকে থ্রোলি রিডিং পড়তে হবে। কিন্তু মুখস্থ করার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এক্সাম্পলটার উপরে গুরুত্ব দিতে হবে, হেডিংগুলোর উপরে গুরুত্ব দিতে হবে। এখন আরও এখানে ছিল রিকোয়ারমেন্ট ফর ইমপ্লিমেন্টিং প্রোগ্রাম, অর্থাৎ আপনি কম্পোনেন্ট পড়লেন কি কি রিকোয়ারমেন্ট আছে সেই বিষয়গুলোতে। মোটামুটি খুব বেশি ইম্পর্টেন্ট এটা বলবো না, মনিটরিং অ্যাসপেক্ট আছে কিছু, এই জায়গাগুলোতে হালকা বুঝে গো থ্রো করে যাবেন। পয়েন্ট পড়বেন, কাকে বলতেছে কি বলতেছে বোঝার জন্য মোটামুটি একটু চোখ বুলাই গেলে চলে যাবে, হয়ে যাবে। যেহেতু আপনাদের কোশ্চেন সেট আপ 3 ধাপে হচ্ছে, সো কিছু কিছু জায়গায় একটু মানে ইম্পর্টেন্স দিয়ে পড়ার পাশাপাশি কিছু কিছু জায়গায় একটু চোখ বুলাই যাবেন, যাতে কোনোভাবে কোশ্চেন মডারেশনে যদি আশপাশ দিয়ে চলে আসে কিছু লিখে আসা যায়। স্ট্র্যাটেজিস অফ ডিজিজ কন্ট্রোল, এখানে স্ট্র্যাটেজিস অফ ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে 3টা পয়েন্ট, এটাকে কোনোভাবে স্কিপ করার সুযোগ নাই। যদি প্রিন্সিপাল অফ ডিজিজ কন্ট্রোল, স্ট্র্যাটেজিস অফ ডিজিজ কন্ট্রোল কেউ গুলিয়ে ফেলবেন না। প্রিন্সিপাল চাওয়া হয়েছে কি স্ট্র্যাটেজি চাওয়া হয়েছে এটা অবশ্যই দেখে নেবেন। যদি প্রিন্সিপাল চায় মাথায় চলে আসবে 9টা পয়েন্ট, 9টা পয়েন্ট আছে, ওই 9টা পয়েন্ট একদম মানে কি বলে টানা টানা মুখস্থ টিটি। আর স্ট্র্যাটেজিস অফ ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে যেটা বলা হয় প্রিভেনশন, কন্ট্রোল আর ইরাডিকেশন, এই 3টা টপিকে যতটুকু লেখা আছে এখানে ততটুকু মাথায় রাখতে পারলেই এনাফ, আর দরকার নাই। কোনটাকে কি বলা হচ্ছে উদাহরণ সহ এখানে লেখা আছে, এটাকে একটু জানতে হবে। পাশাপাশি যে স্ট্র্যাটেজিস অফ ডিজিজ কন্ট্রোল, এখানে 2টা মেথডে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডের কথা বলা হয়েছিল। এখন ডিরেক্ট মেথড কিছু আছে, ইনডিরেক্ট, যে কোনো একটা মেথডে মানে 2টা একসাথে চাওয়া হবে না, যে কোনো একটা মেথড যদি উল্লেখ করে দেওয়া হয় ডিরেক্ট মেথড কিংবা ইনডিরেক্ট মেথড, সেক্ষেত্রে তার মানে কি আপনাকে অবশ্যই তার মানে জানতে হবে কোনগুলো ডিরেক্টের মধ্যে যাচ্ছে কোনগুলো ইনডিরেক্টের মধ্যে যাচ্ছে, সেই বেসিসে আপনাকে এক্সাম্পল সহকারে পড়ে ফেলবেন। এবং যদি যে কোনো একটাকে ডিরেক্ট মেথড যদি বা ইনডিরেক্ট মেথড যদি স্পেসিফিক চেয়ে সেটাকে ইলাবোরেট করতে বলা হয় এবং নাম্বার যদি বেশি থাকে, 5 মার্ক কিংবা 6-7-এর উপর চলে আসে, তাহলে কিন্তু একটু বেশি ডিটেলে যেতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, সরি একটু, তো ডিরেক্ট এবং ইনডিরেক্ট এর মধ্যে যখন পড়ানো হয়েছে তখন আমরা কি প্রিভেন্টিভ পারপোসে কোনগুলা আপনারা যদি পড়েন তখন একটু কেউ যদি টেকনিক্যালি যান বোঝা যাবে যে এখানে কোন মেথড, কোয়ারেন্টাইন আইসোলেশন যে কালিং বা ট্রিটমেন্টের আন্ডারে কোনটা কোনটা আনা হয়েছে, বা ইনডিরেক্ট মেথডের মধ্যে ভ্যাকসিনেশন, বায়োসিকিউরিটি, হ্যাঁ, যে জিনিসগুলো আমরা বেশি প্র্যাকটিস করতেছি সেই মেথডটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্স। সেই মেথডের হেডিংগুলো জানতে হবে এবং ব্রিফলি যদি ডেসক্রাইব করতে বলা হয় সেক্ষেত্রে নাম্বার যদি 4-5 থাকে, বারবার বলা হচ্ছে এক্সাম্পল কোনোভাবে স্কিপ করার সুযোগ নাই। পাশাপাশি যদি কেউ টাইম ম্যানেজ করতে পারেন ডেসক্রিপশনে আসতে পারেন, এনাফ। ডেসক্রিপশন এক্সাম্পল দিতে বলে মানে সব লিখতে হবে বিষয়টা এমন না,
পয়েন্টগুলো সুন্দরভাবে যদি লিখে এক্সাম্পল সেট করে একটু ডেসক্রিপশন দেওয়ার সুযোগ থাকলে দিয়ে দিবেন, নাম্বারের দিকে তাকাবেন এবং যে কোনো একটা মেথডে হয়তো যাওয়া হবে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট। যে মেথডটা পড়ার সময় মনে হবে যে বেশি চর্চা হয়, বেশি আলোচনা করা হয়, সেই মেথডটার দিকে বেশি ফোকাস দিতে হবে। এখানে কিছু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে পড়ানো হয়েছিল বোঝানোর জন্য, ডিরেক্ট ইনডিরেক্টটাকে একসাথে করে আনার জন্য। এক্সাম পারপোসে কিছুটা রিডিং এর মতো গেলেই হবে, খুব বেশি যাওয়ার দরকার নাই। ওকে, ভ্যাকসিনেশন প্রিভেন্টিভ পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকসিনেশন টপিকটা মানে কোনো কিছু স্কিপ করার মতো আসলে সুযোগ নাই। তারপরেও যেটা বলা হয় যে ভ্যাকসিনেশনের টাইপস এইগুলো তো আসলে মাইক্রোবায়োলজিক্যাল কথা হতো, এটা আমরা অনেক আগে পড়ে আসছি, এটা প্রিভেন্টিভ পারপাসে টাইপস দরকার নাই। বাট ভ্যাকসিনেশনের একটু সংজ্ঞা আকারে জেনে নেওয়া, যেহেতু ভ্যাকসিন টপিক পড়তেছে, এবং আইডিয়াল ভ্যাকসিনের কি ক্যারেক্টারিস্টিক থাকতে হয়, কি কনসিডারেশন আসলে এখানে বাদ দিয়ে বললে আসলে, যদি বাদ দিয়ে বলতে চাই তাহলে আমাকে কোশ্চেন বলে দিতে হয়, ওটা তো আর সম্ভব না। কিন্তু ভ্যাকসিনের থেকে বেশ কোশ্চেন এসে মানে অনেকখানি কোশ্চেন করা হয়েছে মেবি। সো এই টপিকটাকে আসলে ওইভাবে স্কিপ করে মানে বলা খুব ডিফিকাল্ট। এখানে আপনারা এগুলো জানেন, লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিনের কি পার্থক্য একটু দেখে নেওয়া। যেটা আমি একটু ছোট করে দিতে পারি সেটা হচ্ছে মেথডস অফ ভ্যাকসিনেশন, যেটা আমরা পড়ে থাকি। অনেকগুলো মেথডস পড়েছি এখানে, মনে হয় কয়টা পড়েছিলাম, 10টা না কয়টা, হ্যাঁ 10টা। 10টা মেথড আছে এবং নিশ্চয়ই মেথড চাইলে 10টা মেথড একসাথে চাইবে না, একসাথে চাওয়ার সুযোগ নাই। তো সেক্ষেত্রে যদি 5টা বা 6টা একসাথে বলা হয় বা এমনভাবে হতে পারে যে নাম ধরে বলে দেওয়া হলো যে এই মেথডগুলো ডেসক্রাইব করেন, কিংবা একটু টেকনিক্যালি যদি চিন্তা করি কমনলি কোন মেথড, কোন রুটগুলো আমরা ইউজ হয় ভ্যাকসিনেশনের জন্য, কোনগুলো বেশি পপুলার। লাইভ স্টক, এখানে তো ইন জেনারেল লাইভ স্টক প্লাস পোল্ট্রি আদার্স স্মল অ্যানিমাল সব ইন ডিটেল বলা হয়েছে, মানে ইন জেনারেলে যেটা আলোচনা করা হয়েছে। কিন্তু যদি কমনলি ইউজ বলা হয় সেক্ষেত্রে যেমন ইন্টারমাস্কুলার, এটা তো এনিমালে খুবই ইউজ হয়, এটাকে স্কিপ মানে এটাকে অবশ্যই আনতে হবে নামটা। অনেকে যদি নাম উল্লেখ করে নাও চায়, 5টা বা 6টা যদি কমনলি ইউজ হয় এরকম যদি চাও হয়, সেক্ষেত্রেও আপনার মাথায় রাখতে হবে কোনগুলাকে বেশি ইউজ করা হয়, কোন রুটগুলাতে আমরা এনিমালে কিংবা পোলট্রিতে কিংবা স্মল এনিমালে যে রুটগুলো বেশি ইউজ করি, সেই রুটগুলো চুজ করে সেটা টোটালটা আনতে হবে। এখানে যদি যে কোনো একটা দিয়ে যদি এক্সাম্পল বোঝাতে চাই, ডেসক্রিপশন ইন্টারমাস্কুলার যদি ইনজেকশন বলা হয়, যে এটা ডেসক্রিপশন কোন জায়গাতে করতেছেন, মেথড যেহেতু চাওয়া হলে এখানে জায়গাগুলো লাগবে কোন জায়গাতে আমরা ইনজেক্ট করি, এবং ইউজ বা এক্সাম্পল, হ্যাঁ কোন ডিজিজের ক্ষেত্রে কোন এনিমালের ক্ষেত্রে ইউজ করা হয় এটা একটু দিতে হবে। এবং মার্কস যদি বেশি থাকে, পাশাপাশি এখানে দুইটা যে লাগবে বিষয়টা এমন না, যদি সময় থাকে মার্কসের যদি মনে হয় আপনার কাছে বেশি মার্কস লাগতেছে, সেক্ষেত্রে এই দুটো দেওয়ার পরে এদিকে কেউ সুযোগ থাকলে যাবেন, কিন্তু এই দুটাকে স্কিপ করার যে কোনো মেথডের ক্ষেত্রে আগে এই দুটাকে সুন্দর করে সাজায় লিখে তারপরে যদি কেউ অ্যাড করতে পারেন ওয়েলকাম। এখানে মেথডগুলো টোটাল পড়বেন এবং দেখবেন কোনগুলা বেশি ইউজ হয়, এবং যদি নাম থাকে সেটা তো অবশ্যই নাম উল্লেখ করে দিলে ওটাতেই যেতে হবে। আর যদি ইন জেনারেল চাই তাহলে পছন্দ মতো দিতে পারবেন। তবে সেক্ষেত্রেও যেগুলো ইম্পর্ট্যান্ট রুট বা যেগুলো কমন ইউজ হয় এনিমালের ক্ষেত্রে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড কজেস অফ ভ্যাকসিনেশন ফেলার এটাকেও স্কিপ করা, ভ্যাকসিনেশন আসলে যেটা বললাম টোটাল জিনিসটা স্কিপ করার সুযোগ নাই, প্রচুর কোশ্চেন মেবি আছে, কিন্তু এখান থেকে দুই একটা যদি এখন বলা হয় দুই একটা বাদ দিলে তাহলে পুরো কোশ্চেন বলে দিতে হয়, ওটা সম্ভব না। তো গো থ্রু করবেন কিভাবে পড়তে হচ্ছে এটা শুধু বলতেছি। ভ্যাকসিনেশন ফেলারে যেহেতু ভ্যাকসিন পড়তেছি, ভ্যাকসিনেশন করতেছি, প্রিভেন্টিভ পারপাস নিয়ে কথা বলতেছি, তার মানে ভ্যাকসিনেশন ফেলার হওয়ার যে যে জিনিসগুলো এগুলো আমাকে জেনে প্রিভেন্টিভে পারপাসে আমাদের অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন করতে হয়। এই জন্য ফেলারের রুটগুলো বা যদি ইনঅমুলেট চাই কিংবা হচ্ছে লিস্ট করে চাই, সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলোকে জানতে হবে। আর ভ্যাকসিনেশন শিডিউল যেটা বলা হচ্ছে, তিনটাই ভালোভাবে দেখবেন, বোথ ক্লাস টেস্ট এবং ফাইনাল। এখানে যেটা ওপেন কথাবার্তা সেটা হচ্ছে ভ্যাকসিনেশন শিডিউল অবশ্যই আছে, ক্লাস টেস্টেও পাবেন, ফাইনালেও পাবেন। তাহলে তিনটার মধ্যে তো আর আমাকে স্পেসিফিক করে সাজেশন দেওয়ার কোনো কিছু নাই, তার মানে তিনটাই পড়া লাগবে। প্রিভেন্টিভ কথাবার্তা এই পর্যন্ত। এখন যদি আসি আপনাদের গ্রুপ ভিত্তিক যে ডিসকাশনগুলো ছিল বা যে প্রেজেন্টেশনগুলো ছিল প্রিভেন্টিভ পারপোসের গুলো, যদি একটু আগে আসার চেষ্টা করি। গ্রুপ অনেকই ছিল জানি, স্ক্রিনিং
হঠাৎ করে ল্যাপটপটা এত স্লো কাজ করতেছে। সমস্যা। ওকে, ১ম কথা বলে আসি, আপনাদেরকে যখন অ্যাসাইনমেন্ট টপিক দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল যে আপনাদের এই টপিক থেকে কিন্তু ফাইনালে কোশ্চেন আসবে। সেইভাবে প্রিপেয়ার করার কথা বলা হয়েছিল, সেভাবে পড়াশোনা করা লাগবে বলা হয়েছিল। আমার দিক থেকে প্রিভেন্টিভে যেগুলো পড়ানো হয়েছিল সেগুলোর কিভাবে কি সেটা আমি বলে দিলাম। এখন আপনাদের দিকে যেটা দেয়া ছিল, ইন জেনারেল যদি বলতে চাই, প্রিভেন্টিভ স্কিম অবশ্যই এক সেট কোশ্চেনই পাবেন, সেটাতে প্রিভেন্টিভ স্কিম চাওয়া হবে। যেটাতে প্রিভেনশন এবং কন্ট্রোল ২ টা বিষয় আপনাকে নজর দিতে হবে। স্পেসিফিক যদি আমি বলতেই চাই, একটা সেট পাবেন যেটাতে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল চাওয়া হবে। যেকোনো ৪ টা বা ৫ টা ডিজিজ সম্পর্কে থাকবে। এখন আপনাদের যখন আমি পড়িয়েছিলাম বা আপনাদের যখন দিয়েছিলাম টপিকগুলা, এখানে মনে হয় ৪ টা গ্রুপে ডিজিজ দেয়া আছে। এখন ৪ টা গ্রুপে মেবি ২০ টা এরকম ডিজিজ থাকতে পারে। এখন এখানে আলাদা করে বলা বা একটু কমায় যদি বলতে চাই, কমানোর কি দরকার আছে নাকি পারবেন? সমস্যা কি? আপনাদের দিক থেকে আগে শুনি। ম্যাম কমায় দেন। কমায় ম্যাম দিবেন? কমাই দেন। ওকে, প্রিভেন্টিভ স্কিমের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি, তাহলে কমানোর দিক থেকে একটা সহজ করে দিলাম। প্রত্যেক গ্রুপে পোল্ট্রি রিলেটেড কিছু ডিজিজ ছিল। তাহলে পোল্ট্রিকে স্কিপ করলে হবে। শুধু লার্জ অ্যানিমালে যেগুলো পড়েছেন, যেরকম এখানে পোল্ট্রির একটা ছিল, প্রত্যেক গ্রুপে মেবি পোল্ট্রির একটা দুটো, যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, মারেক্স ডিজিজ, নিউক্যাসল, কক্সিডিওসিস, মানে পোল্ট্রির টোটাল বাদ। পোল্ট্রি লাগবে না। লাইভ স্টক লার্জ অ্যানিমালের ক্ষেত্রে দেখেন। এবং আরও যদি ছোট করে বলতে চাই, যেগুলো জেনেটিক ইম্পর্টেন্স আছে, যেগুলোর ইকোনমিক ইম্পর্টেন্স আছে, ফার্মে যেগুলোতে, যে ডিজিজগুলোতে হলে আপনি প্রোডাকশন বা ইকোনমিক কনসার্ন চলে আসে, যেগুলোতে জেনেটিক ইম্পর্টেন্স আছে যে ডিজিজগুলোতে, সেইগুলো পড়লেই এনাফ। যেরকম যেগুলো কমন না, সাপোজ আফ্রিকান সোয়াইন ফিভার খুব যে কমন আলোচনা করা হয়, সবাই খুব মুখে মুখে আছে, বিষয়টা তো এমন না। তার মানে বুঝতে পারতেছেন কোনগুলোর কথা আমি বলতেছি, ঠিক আছে? প্রথম কথা পোল্ট্রি বাদ দিয়ে দিলাম। দ্বিতীয় কথা, যে এরকম এই ধরনের যে নামগুলা মানে খুব পরিচিত না, সেগুলাকে স্কিপ করলেও চলবে। শুধু ইম্পর্টেন্স দিবেন যেগুলো জেনেটিক ইম্পর্টেন্স আছে, যেগুলো প্রোডাকশনে হ্যাম্পার করে, ইকোনমিক ইম্পর্টেন্স আছে। এখান থেকে একটা সেট পেয়ে যাবেন। আর এইগুলা থেকে যদি আসি, ৫ এবং ৬, এই দুটা মিলে একটা কোশ্চেন থাকার কথা। এটা কাদের ছিল? স্ক্রিনিং অফ ডিজিজ ইন্ডিভিজুয়াল পপুলেশন র্যাপিড। ওকে, ৫-৬ দেখি আপনাদের প্রেজেন্টেশনে একটু ঘুরে আসি। হেডিংটা কি ছিল? সেরোপ্রিভেলেন্স টেস্ট ফর স্ক্রিনিং অফ সাবক্লিনিক্যাল কেজেস আন্ডার ফার্ম কন্ডিশন। তার মানে আমার এখানে সেরোপ্রিভেলেন্সের কথা যদি বাদ দিয়ে দিই, স্ক্রিনিং সাব, আমাদের প্রিভেন্টিভের পারপসে এই কথাটা আমরা অনেক বলেছি যে সাবক্লিনিক্যাল যে কেসগুলোকে স্ক্রিনিং ছাড়া খুব বেশি বোঝার যেহেতু সুযোগ নাই, তার মানে স্ক্রিনিং করার ক্ষেত্রে আপনার এটা ইম্পর্টেন্ট যে ফার্ম কন্ডিশনে সাবক্লিনিক্যাল কেজের ক্ষেত্রে স্ক্রিনিং বিষয়টা আমার দরকার আছে। এখন স্ক্রিনিংটা তাহলে দরকার থাকলে স্ক্রিনিং কি, সব বিষয়গুলো আছে কিনা ইন ডিটেলে এখন দেখানো তো। আচ্ছা, যদি একটু শর্টে বলতে চাই, স্ক্রিনিং কি, এই যেরকম পারপোজ অফ স্ক্রিনিং, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট হতে পারে, যে এটা ইম্পর্টেন্সটা কি, স্ক্রিনিং কেন করতেছেন। সব থেকে আরও যদি বলতে চাই যে যে টেস্টগুলা ইউজ করা হয়, কোন টেস্টগুলা ইউজ করা হচ্ছে, নামগুলা কিভাবে করা হচ্ছে, বা কোন টাইপের অ্যানিমালের ক্ষেত্রে করা হচ্ছে, যদি পাশাপাশি কেউ স্যাম্পলটাকে অ্যাড করতে চান, এখানে যে অ্যাড নাই, অর্থাৎ ডিজিজ নামের পাশাপাশি কি টেস্ট করতেছেন, সেই টেস্ট যদি একটু শর্টে ২-১ লাইনে আপনি টেস্টটাকে ডেসক্রাইব করতে চান, সেটাও করতে পারেন। নাম্বার দেখবেন আগে কত নম্বরের জন্য চাওয়া হয়েছে, কোন অ্যানিমালে করা হচ্ছে, কোন স্যাম্পল নিয়ে মানে করতেছেন, এটা যদি কেউ দিতে চান, পাশাপাশি আনতে চান, আনতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি, স্ক্রিনিং টেস্টটা কি, কেন করা হয়, কি ইম্পর্টেন্স আছে, কি ধরনের স্ক্রিনিং টেস্ট বেশি ইউজ করা হয়, এগুলো একটু জানা লাগবে। এখানে যেরকম পরবর্তীতে মনে হয় দিয়ে দেয়া আছে কোন কোন টেস্টটা আর কি কিভাবে করা হয়েছে। এত ডিটেল কথাবার্তা আমার দরকার নাই। এক্সাম পারপসে যদি পড়তে চান, কোন টেস্টটা কোন অ্যানিমালের ক্ষেত্রে করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, যেগুলো শর্ট, একদম শর্ট এ প্রসিডিউর, এত ডিটেল প্রসিডিউর দরকার নাই। এবং যেগুলো পপুলার, হয়তো খুব বেশি সব না চাইলেও যদি ৫ টা বা ৬ টা উল্লেখ করা থাকে, তাহলে তো বুঝতেই পারবেন যে কয়টা চাওয়া হচ্ছে সেই হিসেবে। যদি উল্লেখ করে দেয়া থাকে ৫ টা বা ৪ টা এরকম দেয়া থাকে, তাহলে কি এখানে কিছু লিস্ট আছে যেরকম দেখলাম। এখানে সবগুলো কি খুব অ্যাভেলেবল, মানে খুব, এই যে লেপ্টোস্পাইরোসিস, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এগুলা ইলাইজা, এগুলার থেকে বেশি আমরা কোনগুলো করে থাকি? এই যে ম্যাস্টাইটিস ক্ষেত্রে আমরা ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস করি, ব্রুসেলাও খুব পপুলার।
টিউবারকুলোসিস, ড্রোন ডিজিজ, মানে যেগুলো বেশি কমন এগুলো আনার চেষ্টা করবেন যদি চাওয়া হয়, আর সেইগুলোর ডিটেলে যাবেন। তারপরে এখানে তো পুরো প্রসিডিউরটাকে একটু একটু করে আনা হয়েছে, এগুলো জানার জন্য খুব শর্টে যদি এইগুলা থেকে দেখতে চান একটু প্রসিডিউরটা একটু হালকা জেনে নিতে পারেন, তাছাড়া এত ডিটেল দরকার নেই। বোঝা গেল? এখান থেকে আর কিছু বোঝার অসুবিধা আছে? ম্যাম, জি বলেন। ওইগুলা ডিটেলস বলতে কি কি বোঝাইতে চাইলেন আর কি? সাপোজ আমি আপনাদের কাছে যেটা বোঝাইতে চাচ্ছি, স্ক্রিনিং টেস্টটা, হ্যাঁ, স্ক্রিনিং টপিকটা ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ফার্ম লেভেলে যেহেতু আমরা সাবক্লিনিক্যাল কেস আইডেন্টিফাই করার জন্য স্ক্রিনিং করে থাকি, সো স্ক্রিনিং টেস্ট আপনি টেস্টটাকে কি বলা হচ্ছে, এটার ইম্পর্টেন্স কি, পারপোজ কি, হ্যাঁ, এটা অবজেক্টিভস কি, এই জিনিসগুলো একটু জেনে নেওয়া। প্লাস স্ক্রিনিং টেস্ট আসলে কি, ফার্ম লেভেলে সাবক্লিনিক্যাল কেস করার জন্য কোন স্ক্রিনিং টেস্টগুলো বেশি পপুলার, এরকম 5টা 7টা নাম শিখতে পারেন। সেই নামগুলোর পাশাপাশি কি করতে বলছি, কোন এনিমালে কোন মানে কোন ডিজিজের ক্ষেত্রে কোন স্ক্রিনিং টেস্টগুলো ব্যবহার করা হচ্ছে এই নামগুলা। পাশাপাশি যদি আপনি চান কোন স্যাম্পল নিয়ে স্ক্রিনিংটা করতেছেন, সাপোজ যেটা যে মিল্ক স্যাম্পল কি হচ্ছে, ইউরিন স্যাম্পল, কোন স্যাম্পলটা নিচ্ছেন এটাও অ্যাড করতে পারেন কোন এনিমালের ক্ষেত্রে। এবং যদি খুব শর্টে করে, যেহেতু 5টা 6টা চাইলে কি প্রত্যেকটার ব্রিফ ডিসক্রিপশন বা প্রসিডিউর দেখানো সম্ভব না, তখন কি করতে হয় একটু অ্যারো অ্যারো দিয়ে যে, আর সাপোজ যদি আমরা ক্যালিফোর্নিয়া মাস্টার্টিস টেস্টের কথা বলি, 0.2 ml কি মিল্ক স্যাম্পল, একটু অ্যারো প্লাস দিলেন, 0.2 ml হচ্ছে কি রিয়েজেন্ট দিলেন, রিয়েজেন্টের নাম লিখতে পারেন প্লাস ড্যাশ দিয়ে। পজিটিভ কেস কি ডিপেন্ড অন দ্য ফর্মেশন অফ জেল অর হচ্ছে কি ক্লট ফর্মেশন, যেটা খুব ছোট করে যদি হচ্ছে একটু অ্যারো অ্যারো দিয়ে দেখাতে পারেন ভালো, মানে সবগুলো দেখাতে হবে তা না, অনেকগুলো নাম দিয়ে যেটা পপুলার, সাপোজ হচ্ছে আবার চলে গেলাম, আচ্ছা ওটাকে আরেকটু যদি যাই, যদি দেখি কোনটা ছিল 1 নম্বর গ্রুপে না। এই যে এখানে অনেকগুলো, সাপোজ ম্যাস্টাইটিসের ক্ষেত্রে অনেকগুলো করা হয়, যে সোমাটিক সেল কাউন্ট করা হয়, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি টেস্ট করা হয়, ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্ট করা হয়, আমি নামগুলো দিলাম, ঠিক আছে, যদি 5টা 6টা যা চাওয়া হয় নামগুলো দিই। এখন এই সবগুলোর কি প্রসিডিউর আমার লেখা সম্ভব? নিশ্চয়ই এক্সাম ক্ষেত্রে সম্ভব না। তাহলে এর মধ্যে যেটা আপনি ফিল্ড লেভেলে যেটা আপনার বেশি করার সুযোগ আছে সেটার আপনি একটু ডিসক্রিপশন দিয়ে দেন শর্টে, যদি প্রসিডিউর যেটা বলা হয়। এখানে যেরকম দিচ্ছে ডিটেক্স ইভালুয়েট ইলিভেটেড সোমাটিক সেল কাউন্ট অ্যান্ড মিল্ক অ্যাবনর্মালিটি, এটা হচ্ছে সোমাটিক সেল কাউন্টের একটু ডেসক্রিপশন দিয়েছে যে ডিটেকশন প্রিন্সিপাল কিভাবে দিয়েছে। এখানে আপনি এটা না দিয়ে এটাও দিতে পারেন, ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস, যেহেতু এই সোমাটিক সেল কাউন্টের জন্য যে মেশিনটা সেটা তো ফার্ম লেভেলে পাবে না, এটা দিলে যে ভুল হবে আমি এটা বলতেছি না, কিন্তু যখন একটু টেকনিক্যালি চিন্তা করা হয়, যেগুলো কমনলি ইউজ করা হয়, প্র্যাকটিস করা হয়, সেগুলো দেওয়া ভালো। অর্থাৎ যদি আপনি বক্স করেও আনতে পারেন বা এমনিও যদি নাম ধরে ধরে দিতে পারেন, এই যে ডিজিজের ক্ষেত্রে, টেস্টের ক্ষেত্রে কোন এনিমালে কি স্যাম্পল নিয়ে কাজ করতেছেন, বা কিংবা প্রিন্সিপাল বা হচ্ছে প্রসিডিউর যদি নাম দিয়ে একটু কি করলেন হেডিং দিয়ে অ্যারো আরো দিয়ে দিবেন, হ্যাঁ, এত প্লাস, এই যে আরো আরো করে পজিটিভ রেজাল্ট, বা ছোট করে, যত ছোট করে যেভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন, মেন কথা আমি এটা বলতেছি। এখন আমি আরেকটা জিনিস যেটা বুঝাতে চাচ্ছি, এখানে তো অনেকগুলো নাম থাকবে, ব্রুসেলোসিস, যে রোজ বেঙ্গল প্লেটেস, আরো ইলাজা, অনেকগুলো প্রসিডিউর থাকবে, কিন্তু যখন প্রসিডিউর যদি কেউ দিতে চান, যেটা পপুলার টেস্ট যেটা করা হয় সেরকম একটা প্রসিডিউর আপনি একটু দেখাই দেন। এই সবগুলো প্রসিডিউর লাগবে না, সবগুলো শুধু নাম দেওয়ার সময় দিতে হবে, কিন্তু প্রসিডিউর লেখার ঘরে পপুলার যে টেস্টটা করা হয় সেটার প্রসিডিউরটা একটু ছোট করে লিখে দেন, এটা বোঝাতে চেয়েছি। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। ওকে। নেক্সট যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে যে স্ক্রিনিং ডিজিজ অ্যাট ইন্ডিভিজুয়াল এবং পপুলেশন লেভেলে, আমরা স্ক্রিনিং প্রথমে করলাম, এখন ইন্ডিভিজুয়াল এবং পপুলেশন লেভেলে, এটাও যেহেতু স্ক্রিনিং রিলেটেড সেহেতু চলে আসে একসাথে।
ওকে, শুরু করি, হ্যাঁ? যেখানে কথা বলতেছিলাম যে স্ক্রিনিং এর একটা শেষ হলো, আরেকটার পার্টে যেটা বলছিলাম যদি ইন্ডিভিজুয়াল এবং পপুলেশন লেভেলে কি করা হয়, সেক্ষেত্রে যদি একটু ওভারভিউ করতে চাই, এখানে যেরকম একটা স্টেপস আমি তো বলেছিলাম যে খুব বেশি কঠিন করবো না, আপনারা যেগুলো আনবেন হয়তো সেখান থেকে একটু মডিফিকেশন করে চলে আসবে, আপনারাই করবেন, আগেই বলা ছিল, হ্যাঁ? সিস্টেমিক স্টেপ ইন ভেটেরিনারি ডিজিজ স্ক্রিনিং প্রসিডিউর, এটা একটু দেখতে পারেন যে কি স্টেপ আছে সব পুরো, মানে এমনি যদি কেউ সময় পান ওভারভিউ পুরো থ্রো যেতে পারলে ভালো, কিন্তু যদি যে জায়গাগুলো স্কিপ করা যাবে না সেটা নিয়ে যেটা আমি বলতে চাচ্ছি, ক্যারেক্টারিস্টিক্স দরকার নাই। তো ওভারভিউ দেখলাম, আমরা স্টেপ আছে ইম্পর্টেন্স এন্ড অ্যাপ্লিকেশন অফ ডিজিজ স্ক্রিনিং ইন এনিওয়ান, হ্যাঁ এটা ইম্পর্টেন্স হতে পারে, যেহেতু অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্সের কথাবার্তা চলে আসতেছে। এটা আর আগেরটা কিছুটা কাছাকাছি, সো এই দুটা বেসিস করে একসাথে কম্বাইন কিছু একটা পেয়ে যেতে পারেন। আচ্ছা, এটা থেকে যেটার কথা বলতে চাইলাম এই প্রেজেন্টেশন থেকে, এটা প্রথমত বলা হয়েছে ডিজিজ স্ক্রিনিং ইন্ডিভিজুয়াল এবং পপুলেশন লেভেলে কিভাবে করা হয়, কিছু ওভারভিউ আপনারা এনেছেন, কিছু স্টেপ এনেছেন, এটা পড়তে পারেন। পাশাপাশি কি অ্যাপ্লিকেশনটা কিভাবে করতেছেন এটা দরকার আছে, এই জায়গাগুলো একটু পাশাপাশি যদি এখান থেকেও একটু দেখলেন যে আপনার কোনো এই যে এখানে এনারা এই গ্রুপে যারা ছিলেন তারাও আনার চেষ্টা করেছে কিছু কি টাইপস, কিছু প্রোগ্রাম কি ধরনের কি করা হচ্ছে, একটু দেখা যেতে পারে। এখন চলে আসি লাস্টে কি ছিল, 6-7 চলে গেল, না 5-6 গেল, 7-8 গ্রুপ মিলে একটা কিছু হতে পারে। সেটা হচ্ছে কি এখানে ছিল ইন্টার অবজারভার এগ্রিমেন্ট, কেস ডেফিনিশন, ল্যাবরেটরি সার্ভেলেন্স। আচ্ছা, সার্ভেলেন্সটা আবার পরে, আউটব্রেক ইনভেস্টিগেশন, প্রিন্সিপাল এপিডেমিওলজি। ওকে, আউটব্রেক ইনভেস্টিগেশন খুবই ইম্পর্ট্যান্ট, স্কিপ করার সুযোগ নাই। ওকে, এখানে প্রথম টপিকটাই আউটব্রেক ইনভেস্টিগেশন ছিল, তাহলে ফাইন, যেটা ইন জেনারেল আমি বলতে চাচ্ছি আউটব্রেক ইনভেস্টিগেশনটা কি, কিভাবে করা হয় এক্সাম্পল সহকারে শিখবেন। আউটব্রেক ইনভেস্টিগেশন কাকে বলা হচ্ছে, মানে ডিফাইন আকারে, এক্সাম্পল আকারে, এবং এটার আউটব্রেক ইনভেস্টিগেশনের কিছু অবজেক্টিভস আছে, কিছু পারপোজ আছে, এবং কিছু স্টেপস আছে, হ্যাঁ? যেহেতু এপিডেমিওলজিক্যাল স্টাডি বলেন বা বিভিন্ন স্টাডিতে আউটব্রেক ইনভেস্টিগেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো আউটব্রেক ইনভেস্টিগেশন রিলেটেড যা আছে সবই পড়া লাগবে, এখানে বাদ দেওয়ার সুযোগ নাই, কিন্তু এই জায়গাগুলো থেকে একটু কমাই দেওয়া যেতে পারে। এখানে আউটব্রেক ইনভেস্টিগেশন ইজ এ সায়েন্টিফিক ওয়ে হোয়ার ইট ইজ কস্ট, সংজ্ঞাটা খুব বেশি ইফেক্টিভ মনে হচ্ছে না, আরেকটু গুছায় দিতে হবে সংজ্ঞাটা। যেটা ডেফিনেশন, এটা একটা মানে আউটব্রেক ইনভেস্টিগেশন যদি আরেকটু ভালো করে বলতে চাই, এটা একটা সিস্টেমিক প্রসিডিউর, যেটা বলতে পারেন টু কালেক্ট ডাটা, টু আইডেন্টিফাই প্যাটার্নস অফ ডিজিজ অকারেন্স অ্যান্ড আইডেন্টিফাই কজেস অর রিস্ক ফ্যাক্টরস অফ ডিজিজ আউটব্রেকস, এভাবে কিছুটা অ্যাড করে দিতে পারেন যদি ডেফিনেশনটা দেন। এটা যে দিছেন হয়নি বিষয়টা এটা না, হয়তো প্রেজেন্টেশন পারপসে আনছেন, কিন্তু লিখিত ভাবে যদি আউটব্রেক ইনভেস্টিগেশন করতে চান, এটা একটা সিস্টেমিক প্রসিডিউর এবং এখানে ডাটা কালেক্ট করা হয় টু আইডেন্টিফাই করার জন্য কি ডিজিজের প্যাটার্নটা, অকারেন্সটা কেমন, আইডেন্টিফাই করার জন্য ডিজিজ কজেস বা রিস্ক ফ্যাক্টর কেমন আউটব্রেকের ক্ষেত্রে, এভাবে সংখ্যাটা একটু আনার চেষ্টা করবেন। এরপরে আপনারা এনেছিলেন ইম্পর্টেন্স অফ আউটব্রেক ইনভেস্টিগেশন, হ্যাঁ ইম্পর্টেন্স দরকার আছে, পড়তে পারে, কিন্তু পাশাপাশি এখানে কি অবজেক্টিভস আছে না, তাহলে আপনি ইম্পর্টেন্সের পাশাপাশি আপনাকে অবজেক্টিভটা নিজের হোম স্টাডি করে নিতে হবে, অবজেক্টিভসও করতে হবে না, আউটব্রেকস রিলেটেড বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, যা কিছু আছে আউটব্রেক কাকে বলতেছে, কিভাবে এক্সাম্পল সেট করবেন ডেফিনেশন সহকারে, প্লাস হচ্ছে অবজেক্টিভস কি, ইম্পর্টেন্স আর অবজেক্টিভ জিনিস এক না, কিছুটা একটু ডিফারেন্স হবে কিছুটা, সো ওইটাকে অবজেক্টিভ আকারে একটু পড়ে নেবেন। যদি একটু বলে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে অবজেক্টিভ কি হতে পারে, আমাদের অ্যাডিশনাল যে কেসেস আছে কারেন্ট আউটব্রেকে, হ্যাঁ সেটা যাতে আমরা একটু প্রিভেন্ট করতে পারি, এটা একটা অবজেক্টিভ হতে পারে, বা ফার্দার জন্য কোনো আউটব্রেকস না হয় সেটাকে প্রিভেন্ট করা আমাদের অবজেক্টিভ হতে পারে, কিংবা লার্ন অ্যাবাউট এ নিউ ডিজিজ, একটা নিউ ডিজিজ সম্পর্কে জানতে চাচ্ছি, সেটা আমাদের একটা অবজেক্টিভ আসতে পারে, কিংবা রিসোর্স রিসোর্স না, যেটাকে বলা হয় লার্ন সামথিং নিউ অ্যাবাউট অ্যান ওল্ড ডিজিজ, কোনো ওল্ড ডিজিজ ছিল সেটা সম্পর্কে নতুন কিছু আসে যদি, সেটা সম্পর্কে জানা, যেটা মিনিমাইজ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডিসরাপশন, ইপিডেমোলজি সম্পর্কে জানা, কন্ট্রোল অফ আউটব্রেক, প্রিভেন্ট রিঅকারেন্স,
সোর্সেস অফ ইনফেকশন, মোড অফ ট্রান্সমিশন, রিস্ক ফ্যাক্টর এই জিনিসগুলোকে একটু অবজেক্টিভে আনার চেষ্টা করবেন। আপনার সার্চ দিলে অনেক কিছু পেয়ে যাবেন। যেটা এখানে অবজেক্টিভটা মিসিং আছে এজন্য একটু বলে দিলাম, হ্যাঁ? এখানে আরো যে জিনিসগুলো আপনারা আনছেন ওয়েলকাম, পড়বেন, সমস্যা নেই। স্টেপস অবশ্যই পড়া লাগবে। সো আউটব্রেক যা আছে সব পড়া লাগবে, প্রথম কথা এটা। এখন ইপিডেমোলজির কথা যেটা চলে আসছে, ইপিডেমোলজি এটা আমরা যে ডেফিনেশনটা আমরা যখন ইপিডেমোলজির টপিক পড়েছি সেখান থেকে পড়ার চেষ্টা করবেন, এখানে না পড়লে হবে। প্রিন্সিপাল অফ ইপিডেমোলজি যদি ছোট করে যেভাবে বক্স দিয়েছেন কিছু কি পয়েন্ট আকারে মনে রাখলেই হবে, খুব ডিটেলে যাওয়ার দরকার নাই। মেথডস, টুলস এগুলো এত কিছু দরকার নাই। ইকোলজি যেরকম ডেফিনেশনটা দরকার, প্রিন্সিপালটা কিভাবে করা হচ্ছে, হ্যাঁ? তাহলে ইপিডেমোলজি থেকে বললাম ডেফিনেশন আকারে এবং কি প্রিন্সিপাল ছিল। ইকোলজির ক্ষেত্রেও ডেফিনেশন, প্রিন্সিপাল কিভাবে কি করা হচ্ছে। আবার বিস্তারিত সংজ্ঞায় বা বিস্তারিত ডিটেল দরকার নাই। এখানে যেটা আর একটা জিনিস, অ্যাপ্লিকেশন ইপিডেমোলজি এন্ড ইকোলজি কিভাবে আমাদের হার্ট হেলথ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করা হয়, সেক্ষেত্রে একটু দেখার চেষ্টা করবেন বিষয়টা কতটুকু আছে এখানে জানি না, এখানে একটা বক্সে যেহেতু আছে। তো এখানে আর একটা কথা যেটা বলবো, ইপিডেমোলজিক্যাল ট্রায়াড, এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন পড়ার মধ্যেও বলে আছি। ইপিডেমোলজিক্যাল ট্রায়াড কাকে বলে, কোন জিনিসগুলো নিয়ে ট্রায়াড গঠন হয়, যদি কোনোভাবে চলে আসে যাতে ট্রায়াডটা সম্পর্কে একটু বলা যায়। অ্যাপ্লিকেশনটা পড়ার পাশাপাশি এপিডেমিওলজিক্যাল ট্রায়াডটাতে একটু ইম্পর্টেন্স দিতে হবে। এইগুলাতে এত ডিটেল না গেলেও হবে, শেষের দিকে এগুলা না পড়লেও হবে। যেটা বলার ভিতরে ইম্পর্টেন্স বলা হয়ে গেছে। ওকে, আর কি টপিক ছিল? তাহলে আপনাদের যে টপিক, অ্যাসাইনমেন্ট টপিক বা প্রেজেন্টেশন টপিক থেকে শেষ। আর প্রিভেন্টিভ স্কিমের কথা বারবার যেটা বলবো, খুবই কমন ডিজিজগুলোকে আনার চেষ্টা করা হয়েছে, যে ডিজিজগুলো আমরা খুব জানি। এখন নাম নাম কিছু ডিজিজের নাম বললে আমাদের মুখে যে ডিজিজগুলো প্রথমেই চলে আসে, হ্যাঁ, সেরকম ডিজিজগুলোই দেওয়া হয়েছে, খুব প্যানিক হওয়ার কারণ নাই। কিন্তু আমার ম্যাম বলেন, মুখে যেগুলো আসে ওই নামগুলো একটু বলেন। না, এত এত সহজ সহজ তো করে দিলাম, পোল্ট্রি বাদ দিয়ে দিছি এবং হচ্ছে আনকমন ডিজিজগুলো ম্যাম বাদ। একটু বললে ভালো হয়। একটা ওই যে যেটা বললাম তো, জেনেটিক ইম্পর্টেন্স আছে, যেটা বোঝাই যাচ্ছে জেনেটিক ইম্পর্টেন্স কোন ডিজিজের গুলো আছে। এবং একটা বললে আসলে হবে না, এই জন্য কারণ কোশ্চেন দুই সেট, মানে দুই সেট কোশ্চেন আছে, সেখান থেকে মডারেশন কোশ্চেন, আমি তো মডারেশনের পরবর্তী ফর্ম জানি না। সো দুই সেট কোশ্চেনে অবশ্যই ডিফারেন্স আছে। এখন সেটাকে অ্যাকুমুলেট করে কিভাবে মডারেশন করা হয়েছে সেটা আমি তো জানি না, হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি বললাম, দেখা যাচ্ছে সেটা সেট, এ সেট কোশ্চেনেও থাকতে পারে, বি সেট কোশ্চেনেও থাকতে পারে, হ্যাঁ। তবে যেহেতু আজ যে গাইডলাইন দিচ্ছি সেটার ভিতরে গেলে যে যে সেটই দিক না কেন বা মডারেশন করলেও খুব বেশি আনকমন হওয়ার কথা না। তো যেটা হচ্ছে যে প্রিভেনশন এবং কন্ট্রোল যে বিষয়টা আছে, আপনাদের সব গ্রুপ কিন্তু ভালো ভালো লিখতে পেরেছে বা ভালো আনতে পেরেছে এটা না। সো নিজ উদ্যোগে পাশাপাশি করে, যেটা আমি আমি কিন্তু কোশ্চেনে হেডিংটা বলে দিয়েছি, অবশ্যই প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এইভাবেই চাওয়া হবে, যে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ফলোইং ডিজিজ, চারটা কিংবা পাঁচটা যেটাই দেওয়া থাকলো। সো আপনাকে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল আকারে একটু সার্চ করে যে ইম্পর্টেন্ট ডিজিজগুলো আছে একটু অ্যাড করে নিতে হবে বা নিজ দায়িত্ব করে নিতে হবে। আমি যখন আপনাদের প্রেজেন্টেশন দেখেছি, আপনার সব গ্রুপের প্রিভেনশন কন্ট্রোল কিন্তু স্যাটিসফাইড ছিল না, স্যাটিসফাইং ছিল না লেখাগুলো। তো এই জায়গাগুলোতে আপনাদের নিজেদের একটু কাজ করে নিতে হবে বা নিজেদের একটু সার্চ বা বিভিন্ন বই নিজেদের একটু গোছায় নিতে হবে, যেটা আর কি বলতে যাচ্ছি সহজ কথায়। এখন প্রিভেন্টিভ পাস শেষ, এখন যদি আমরা ইপিডেমোলজিতে চলে আসি। আর ইন জেনারেল একটু যাওয়ার জন্য এটা বলতেছি, কারণ হচ্ছে যেহেতু আপনাদের কোশ্চেন সেট করা হয়েছে দুইটা, এ সেট বি সেট, হ্যাঁ। তো এ সেটের সাথে নিশ্চয়ই বি সেটের অনেক বেশি মিল আছে, বিষয়টা এমন না, এই জন্য অনেক বিষয় হচ্ছে স্কিপ করা যাচ্ছে না। হয়তো যদি একটা সেটই কোশ্চেন থাকতো অনেক কিছু শর্ট করে আরো বলে দেওয়া যেত, মানে আরো শর্টে যাওয়া যেত। কিন্তু এখন কোন সেটটা ফাইনালি সিলেক্ট হয়েছে কিংবা কোনটাকে মডিফিকেশন আনা হয়েছে এটা তো আমি জানি না। এই জন্য এই জায়গাতে যতটুকু সম্ভব ততটুকু যাওয়ার চেষ্টা করতেছি। তো এটার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ইপিডেমোলজি দুইটা টপিক আমাদের পড়ানো হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট দুইটা, যেহেতু দুইটা টপিকে অনেক কিছু পড়ানো হয়েছে। তো
তো এই জায়গা থেকে যেটাতে ইম্পর্টেন্স দেওয়ার কথা হচ্ছে এপিডেমিওলজি যেহেতু পড়তেছি সংজ্ঞা বা ডেফিনেশন যেটাই বলি এটা তো আমাদের জানাই লাগবে, স্কিপ করার সুযোগ নাই। এপিডেমিওলজির ডেফিনেশনটা যদি 1 মার্কের থাকে এটুকু দিলেই হবে, যদি বেশি মার্ক মনে করেন এদিকে আসতে পারেন। এটা জানার জন্য জানতে হবে 3টা টপিক, কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন যদি কম মনে করেন 1 মার্ক বা 2 মার্ক মনে হয় সংজ্ঞাটা দিলেই হবে। টাইপস অফ এপিডেমিওলজি জানলেন, খুবই ছোট, এটা তো বাদ দেওয়ার কি আছে আর। অবজেক্টিভ পারপোজ এপিডেমিওলজি, এটা যে কোনো টপিকের ক্ষেত্রে অবজেক্টিভ পারপোজ আমরা পড়ি, সো এটা তো ইম্পর্টেন্স এমনি, এটাতে মানে খুব বেশি কঠিনও না, বাদ দেওয়ারও সুযোগ নাই। এখন এখানে যেটা যেটা আসলে মেন ছোট করা যে বিষয়গুলো আছে, স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ এপিডেমিওলজি। এখন এখানে যেটা ছিল অনেকগুলো টপিক পড়েছি মনে হয়, 13টা। এখন যদি আপনার ক্ষেত্রে এরকম হতে পারে কোন যদি চাই স্কোপ অফ এপিডেমিওলজি, তাহলে কি করবেন, শুধু হেডিংগুলোর সাথে স্কোপ এখানে কিন্তু ডিফাইন করাই আছে কোনটা স্কোপ কোনটা অ্যাপ্লিকেশন। অর্থাৎ প্রথম কথা আছে হেডিংগুলো প্রত্যেকটা লাগবে, কোন কোন জায়গায় হেডিংগুলো শিখবেন। যদি স্কোপ আসে তাহলে হেডিং এর সাথে শুধু স্কোপ দিলেই হবে, আর যদি অ্যাপ্লিকেশন আসে তাহলে হেডিং এর সাথে শুধু অ্যাপ্লিকেশন দিলেই হবে। অর্থাৎ টোটালটা দেওয়া লাগবে না, দেখে নেবেন কোশ্চেনটাতে কোনটা চাওয়া হয়েছে। স্কোপ চাইলে নামের সাথে স্কোপটাকে অ্যাড করে দিবেন, অ্যাপ্লিকেশন দরকার নাই। যদি অ্যাপ্লিকেশন চাওয়া হয় তাহলে নাম হেডিংগুলো দিবেন, 13টা হেডিং আছে, সাথে অ্যাপ্লিকেশনগুলো দিয়ে দিবেন, তখন আর স্কোপ এই 2 লাইন করে যে প্রত্যেকটা আছে সেটা দরকার নাই। এবং আরো একটু টেকনিক্যালি যদি আপনারা চিন্তা করেন, একটা বুঝে নেওয়ার কথা যে স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশনের মধ্যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, আপনার কোন স্কোপ আছে নাকি আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতেছেন জিনিসটা, কোনটা আমাদের বেশি আমরা গুরুত্ব দিয়ে থাকি। নিশ্চয়ই কোনো কিছুর অ্যাপ্লাই ফর্মে আমরা বেশি চিন্তা ভাবনা করে থাকি। স্কোপ তো অবশ্যই দরকার আছে, কিন্তু পাশাপাশি আমরা যে জায়গাগুলোতে ইম্পর্টেন্স দিই আর কি, কিভাবে আমরা অ্যাপ্লাই করতেছি। এখন মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি, যেটা এটা খুবই ইম্পর্টেন্স, স্কিপ করার কোনো সুযোগ নাই। আমরা স্কিপ করবেন সেইগুলা যেগুলাতে আমি ম্যাথমেটিক্যাল কোনো ইস্যু দেখাইনি। অর্থাৎ আমরা প্রথম দিকে কিছু ম্যাথমেটিক্যাল বা এক্সাম্পল আকারে যেগুলো সেট করছি সেগুলো পড়বেন। শেষের দিকে মনে হয় কিছু ছিল যেগুলোকে ওভারঅল বোঝানোর জন্য বলা হয়েছে, কিন্তু কোনো এক্সাম্পল সেট করে বা ম্যাথমেটিক্যাল কোনো ইস্যু আনা হয়নি, ওইগুলাকে একটু স্কিপ করলেও সমস্যা নেই। কিন্তু যে জায়গাগুলোতে যে এরকম এই জায়গাগুলো কোনোভাবে আর কি স্কিপ করবেন না, কারণ বোথ ক্লাস টেস্ট ফাইনাল এই জায়গাগুলো ইম্পর্টেন্স আছে। যেরকম মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সিতে কি প্রিভ্যালেন্স এবং হচ্ছে ইনসিডেন্সের কথা বলা আছে, যা আছে সব পড়া লাগবে, এখানে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। এবং শুধু পড়লেই হবে না, কিভাবে ক্যালকুলেশন করা হয়েছিল এই জায়গাগুলোতে আসতে হবে। এক্সাম্পল সেট করা যেটা ছিল, এক্সাম্পল খুব ভালো করে বুঝবেন, কারণ এই এই এক্সাম্পলটাই আসবে, বিষয়টা তো এমন না। যদি আমার দিক থেকে আমি চেষ্টা করেছি খুব শর্টে দেওয়ার, কোনো ম্যাথমেটিক্যাল ঝামেলার মধ্যে না যাওয়ার, কিন্তু যদি মডারেশন হয়ে যদি কোনো ম্যাথমেটিক্যাল ইস্যু আপনাদের সেট করাও হয় সেখানটার ক্ষেত্রে যাতে পারেন, এই জন্য অবশ্যই ফর্মুলা জানবেন এবং কিভাবে করা হয় প্রসিডিউর এক্সাম্পলের মধ্যে ছিল। সেটা হচ্ছে, সেটা একটু জানলে মনে হয় না আমার সমস্যা হবে। আর আমার দিক থেকে আমি যেটা আপনাকে বলতে পারি সেটা হচ্ছে অবশ্যই সবকিছু জানার সাথে কমেন্ট কিভাবে করতে হয়। সাপোজ এখানে কি আছে, আচ্ছা এটা কমেন্টে পরে আসতেছে, আগে ইন জেনারেল বলে নিই। সেটা হচ্ছে ডিজিজ ফ্রিকোয়েন্সি, তার মানে কি কোনো কিছু বাদ দেওয়া যাবে না, যেটা আছে প্রিভ্যালেন্স পুরোটা লাগবে, ইনসিডেন্স পুরোটা লাগবে। এবং যখন ইনসিডেন্স চাওয়া হবে কুমুলেটিভ ইনসিডেন্স না ইনসিডেন্স রেট দেখে নেবেন, যদি শুধু ইনসিডেন্স চাই ইনসিডেন্সের সংজ্ঞা, আর যদি কুমুলেটিভ ইনসিডেন্স ডিসক্রাইব করতে পারে তাহলে কুমুলেটিভ ইনসিডেন্সের সংজ্ঞা প্লাস হচ্ছে ফর্মুলা এক্সাম্পল, হ্যাঁ এইভাবে আসতে হবে। ইনসিডেন্ট রেট আর কুমুলেটিভ ইনসিডেন্স যেহেতু কিছুটা আলাদা আছে, সেই জায়গাটা একটু দেখে নেবেন। এবং এই ইনসিডেন্স রেটের ক্ষেত্রে কিন্তু কি এখানে আমরা মান্থ হিসাবে কিছু ক্যালকুলেশন করছিলাম, এই জন্য বলতেছি যদি আপনাকে পার মান্থ পার এনিমাল দেওয়া থাকে সেটা কুমুলেটিভ বেসিসে দেওয়া আছে নাকি ইন্সিডেন্স রেট আকারে দেওয়া আছে, এই জায়গাগুলো কিন্তু একটু ছোট ছোট জায়গা খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ম্যাম হুম। ম্যাম এই জায়গাটুকুতে অনেক পড়া ম্যাম, আর একটু কমায় দেওয়া যায় না? আমি একটু ভালো হতো আর কি। কমাই দিচ্ছি তো শেষের দিকে থেকে বাদ দিয়ে দিচ্ছি তো, প্রথম যে জায়গায় ইম্পর্ট্যান্ট, যেটা বোথ ক্লাস টেস্ট ফাইনালে আমি তো বলেই দিচ্ছি, এই জায়গায় স্কিপ করার সুযোগ নেই, তার মানে বুঝতে পারতেছেন এখান থেকে কোশ্চেন হয়ে গেছে অলরেডি। তাহলে এখানে আমি বাদ দিয়ে দিলে তো আপনি কোশ্চেনে লিখতে পারবেন না, আমি তো কমানোর জন্য যে স্পেসিফিক করেই তো বলে দিলাম এই জায়গাগুলোতে আসছে কোশ্চেন আছে, অলরেডি সেট হয়ে গেছে, তাহলে আমি বাদ দিলে আপনি না পড়লে তো আপনি লিখতে পারবেন না, বিষয়টা এটা। মেজার্স অফ স্ট্রেন্থ অ্যাসোসিয়েশনে যেটা বলা হচ্ছে, আচ্ছা এই মেজার্স ফ্রিকোয়েন্সিটা দরকার আছে, মেজার্স অফ স্ট্রেন্থ অ্যাসোসিয়েশন দরকার আছে, কিন্তু এখান থেকে কমাই দিচ্ছি। কমানোর কথা যেটা বললাম উপরেরটা কমানো সম্ভবই না, কারণ প্রিভ্যালেন্স ইনসিডেন্স ছাড়া এপিডেমিওলজি সম্ভবই না, ওটা আপনাকে ফুল যেতেই হবে। আর মেজার্স অফ স্ট্রেন্থ এখান থেকে যদি বলেন এখান থেকে একটু কমাই দেওয়া যেতে পারে, যেরকম রিলেটিভ রিস্ক এটা দরকার আছে,
অডস রেশিও, আচ্ছা আর কি কি আছে দেখি। রেট রেশিও ডেফিনেশন, আচ্ছা এখানে 3টা আছে, তাহলে এখানে আর কমাই দেওয়ার কি আছে। মেজার্স অফ এক্সপোজার ইম্পার্ট অ্যাবসোলিউট, আচ্ছা এখানে কমাই দিলাম যেরকম মেজার্স অফ এক্সপোজার ইম্প্যাক্ট, তার মানে উপরের দুটা সবই পড়বেন, যে তিনটা আছে সেটা পড়বেন। আর এখানে মেজার্স অফ এক্সপোজার ইম্প্যাক্ট যেটা আছে সেখান থেকে আপনার অ্যাট্রিবিউটেবল যে রিস্ক বা রিস্ক ডিফারেন্স এটা দরকার আছে। পার্সেন্টেজ না হলেও হবে, না পড়লেও দরকার আছে, এটাও স্কিপ করতে পারেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এই জায়গাগুলো আমি কেন একটু পড়তে বলতেছি আপনাদের, যে আমার পক্ষ থেকে যেটা করছি সেটাই যে ফাইনাল হবে বিষয়টা তো এমন না। আপনাদের যেহেতু মডারেশন হয় কোশ্চেন, বাই চান্স যদি এই হেডিংগুলো দেখে কেউ যদি ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসে, এই জন্য বলতেছি একটু ফর্মুলাগুলো যাবেন। যদি শুধুই হতো যে আমি যেটা করছি সেটাই ফাইনাল, তাহলে তো নিশ্চয়ই আমি অনেক কিছু বাদ বলেই দিতে পারি, সেটা সমস্যা না। কিন্তু এই জন্য একটু মানে যে ফর্মুলাগুলো ম্যাম, আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি যেহেতু কোর্স টিচার আর আপনি যেহেতু 2টা সেট পাঠাইছেন, তো ওই 2টা সেটের মধ্য থেকেই থাকবে, বাইরে থেকে কোনো কোশ্চেন স্যাররা সেট করে না সেভাবে। তো আপনি যদি আপনার পড়ানোর ওই অনুযায়ী আমাদের একটু কমায় দিতেন তাহলে খুবই ভালো হতো ম্যাম। খুবই ভালো হতো। কে কথা বলতেছেন, নাম কি শুনতে পারতে, আমি তো অবশ্য পার্টিসিপেন্ট এখানে নাই। আচ্ছা সমস্যা নেই, আমি কমাই দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু যেটা বলতেছি একটু সূত্র মানে সূত্র যে ফর্মুলাটা পড়তে তো খুব বেশি সময় লাগার কথা না। 3 দিন বন্ধ আছে, 3 দিন কি আনাবো? আমার তো মনে হচ্ছে যে কোর্স আপনাদের খুব বেশি কি যা হয়েছে 2 দিনের মধ্যে কোর্স পুরো কমপ্লিট হয়ে যাবে, রিভিশনও হয়ে যাবে। বরং একদিন রিল্যাক্সে আরো রিভিশন করে যেতে পারবেন, এত প্যানিক হওয়ার কিছু নাই। এবং ইম্পর্টেন্স, যখন শিটগুলো নিবেন মাথা ঠান্ডা করে দেখবেন, শিটটা উল্টাবেন পুরোটা। উল্টানোর পরে দেখবেন খুব ইম্পর্ট্যান্ট জিনিসগুলো যেগুলো আছে ওইগুলোই দেওয়া হয়েছে, আজে বাজে জিনিস লাগবে লাগবে না যে জিনিস সেরকম কোনো কিছু জিনিস আসেনি। কিন্তু একটু বেশি হয়েছে এই জন্য বলতেছি যে যেহেতু কোশ্চেন 2 সেট হয়েছে, সেক্ষেত্রে 2 সেট তো আর একই জিনিস দিয়ে 2টা সেট হয় না। এই জন্য টপিক একটু বেড়ে গেছে। যদি একটা সেট কোশ্চেন হতো তাহলে টপিক এমনিই কমে আসতো। 2 সেট কোশ্চেন হওয়ার কারণে দেখা যাচ্ছে এই সেটের সাথে এই সেটের তো এত মিল রাখা যায় না, হয়তো 20% 30% মিল রাখা যায়, কিন্তু বাকি টপিকগুলো তো আলাদা করতে হয়। এই জন্য অনেকগুলো টপিক আসলে চলে আসে, এটা এখানে কিছু করার থাকে না সেক্ষেত্রে, এটা বুঝাইতে চাচ্ছি। ম্যাম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম এই আমাদের তো বন্ধ ম্যাম মূলত এই 2 দিন তো। ম্যাম সবার তো ম্যাম ব্রেন একরকম না ম্যাম, এটা তো ম্যাম বুঝতেই তো পারতেছেন ম্যাম। এখানে যদি একটু ম্যাম কনসিডার করতেন আমাদের দিক থেকে তাহলে ম্যাম, কারণ ম্যাম আমরা তো বেশি পড়ে অভ্যস্ত, ঠিক আছে ম্যাম, এখানে আবার সাবজেক্টটা একটু ম্যাম কমপ্লেক্স, আবার এখানে টপিক একটু বেশি বেড়ে গেছে, তো সেক্ষেত্রে যদি একটু কমাই দিতেন ম্যাম আমাদের দিক থেকে মানে অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছে ম্যাম, তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো ম্যাম। ওকে ওকে, প্রিভেন্টিভে ম্যাম কি খুব আমাদের সব কোর্স টিচাররাই ম্যাম কমাই দিচ্ছে, মানে সবাই বলতে গেলে 80% সাজেশন যা দিছে তাই ম্যাম কোশ্চেনে আসছে। তো এরকম মডারেশন হয় না। আপনি ম্যাম যদি একটু কমাই দিতেন, ম্যাম যা আছে এটা রিডিং করতে গেলেই ম্যাম 2 দিন লাগবে। কি ম্যাম বলেন? অল্প ম্যাম সময়ের আসলে মধ্যে আমরা করতে হলে এটা সময় আমাদের পাই জন্য নাই চাপ হয়ে ম্যাম। যাচ্ছে। ম্যাম এই এখানে আর ব্যাপারটা ম্যাম হয়েছে কি আমরা ম্যাম, যে আগে আমাদের থেকে আমাদের পড়বো। সেমিস্টারটা যদি ম্যাম 6 মাস হইতো তখন ম্যাম হচ্ছে আমাদের রিকোয়েস্টের জায়গা থাকতো না। কিন্তু ম্যাম সেমিস্টারটা তো একদমই শর্ট, মানে যে ক্লাস হয় ক্লাসের পড়া ক্লাসে পড়তেও অনেকে পারবে না, পারে নাই। মানে ব্যাপারটা তো ম্যাম আপনি বুঝছেন, আপনার কোর্সটা তো সবার পরে অ্যাসাইন করা হয়েছে। সেক্ষেত্রেও মানে সবগুলো কোর্সে এরকম, মানে হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়েছে, আমরা যে ক্লাসের পড়াটা ক্লাসে পড়ে রাখবো সেই সুযোগটাও হয় নাই। জাস্ট এখন পরীক্ষার আগ মুহূর্তে আমরা পড়ে যা পরীক্ষায় বসবো, এরকম অবস্থা ম্যাম। আবার ম্যাম হুম। মিডও হয়নি যে 30% বা 20% বা 40% আগে কিছু মানে পড়ে রাখবো। আমাদের এই কোর্সটা মানে টোটালি এই আজকে রাত থেকে শুরু করলে আজকে রাত থেকে এই যে পরীক্ষার এই 2-3 দিন জাস্ট এই হবে। না একটু আগে আসলে রিডিং দিয়ে রাখা উচিত, মানে যে বুঝতে পারতেছি আপনাদের টাইম প্রেশার ছিল, কিন্তু তারপর আসলে জিনিসগুলো হয় কি প্রেশার, এই যে পরীক্ষার আগে যখন চিন্তা করেন ব্রেনগুলো নর্মাল ভাবে কাজ করতে চায় না, একটু প্রেশার নিলে আসলে ব্রেন মনে করে যে অনেক কিছু অনেক কিছু। আগে যদি একটু রিডিং দেওয়া থাকে অনেক সময় এটা একটু সুবিধা হয়, যে জিনিসগুলো নতুন লাগে না। আর একটু যেহেতু ইপিডেমোলজি প্রিভেন্টিভ পার্ট কি অনেক কঠিন, অনেক কিছু যে কঠিন লাগছে এরকম বিষয়টা যেটা আমরা পড়ছি অনেক বেশি হয়ে গেছে। ম্যাম আসলে আমরা যে রিডিং দিব আমাদের তো ম্যাম অনেক আগে থেকেই পরীক্ষা শুরু হয়েছে, মনে ভালোই তো করেন যে ম্যাম। ল্যাব
ম্যাম ল্যাব দেওয়া শুরু করছি, তারপর অনেকগুলা মিড দিছি। মানে আমরা এবার সেমিস্টার শুরু থেকেই আর কি ক্লাসের উপর দিয়েই আসি, আবার হচ্ছে পরীক্ষার উপর দিয়ে আসি ম্যাম। অন্যবার তো আমরা একটু গোছায় গাছায় রাখার চেষ্টা করি, প্রত্যেকটা সাবজেক্ট 50% হলেও মানে গুছায় রাখি। আমাদের ভিতরে অনেকেই আছে যে এরকম করে, কিন্তু ম্যাম এবার আসলে কেউই ওরকম টাইম পায় নাই। তো সব টিচাররাই আমাদের সাথে এবার একটু কোঅপারেটিভলি মানে চেষ্টা করতেছেন ওনারা ওনাদের দিক থেকে। তো ম্যাম আপনিও যদি একটু দেখতেন বিষয়টা। ওকে। আচ্ছা, ইপিডেমোলজি 2টা শিট পড়ানো হয়েছে। এখন কমানো বলতে যেটা বললাম প্রথম থেকে যদি আবার আসি, কমানোর জায়গা কি আসলে ওই যে ক্লাস টেস্ট প্লাস ফাইনাল দুটা মিলাই কিন্তু আমি প্রিভেন্টিভ যদি বলতেছি। একটু কমানো যায় ম্যাম, ওটা একটু কমায় দেন। প্রিভেন্টিভে তো আপনাদের মানে সেট ধরে ধরে বলে দিলাম যে এখানে প্রিভেন্টিভে কই ছিল আপনাদের যে লেকচার আমি বললাম, তো এখান থেকে প্রিভেনশন এবং কন্ট্রোল নিয়ে একটা একটা সেট কোশ্চেন আছে এবং সেখানে পোলট্রির কোনো কোনো ডিজিজ দেওয়া হয়নি। লার্জ অ্যানিমাল ডিজিজগুলো দেখবেন যেগুলো জোনোটিক ইম্পর্টেন্স, প্রোডাকশন রিলেটেড, ইকোনমিক ইম্পর্টেন্স, এই দুটা জিনিস মাথায় রাখলে এই 20টা ডিজিজের মধ্যেই দেখেন নামগুলো আছে। সবগুলো কি জোনোটিক, সবগুলো কি হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স আছে, নাম দেখলেই বুঝতে পারবেন কোনটা জেনেটিক কোনটা ইকোনমিক ইম্পর্টেন্স আছে, বাকিগুলো বাদ দিয়ে দেন। এটা এখন যদি মুখে বলি তাহলে তো কোশ্চেন বলে দেওয়া হয়ে গেল, এটা তো আবার হয় না। হ্যাঁ, আর এখান থেকে পোলট্রি বাদ দিলে ম্যাম এমনি আমাদেরকে একটু বলে দিলেই ভালো হয়, কে কে বলে এই নামগুলো কথা? ম্যাম বলে দিলেই ভালো হয়। যে কোশ্চেন লিখবেন শুধু না? কি বলে এরা? আরে অবস্থা তো খারাপ, আমি তো বলে দিচ্ছি ইন জেনারেল আসলে অনেক কিছু বলে দিচ্ছি, দেখেন যে কথাগুলোকে বলছি লাগবে ইম্পর্ট্যান্ট এগুলাই দেখেন চলে আসছে। আর যেটাকে আমি বলতে চাইছি আপনাদের এই পুরো এই যে 5 আর 6 যেটাকে বলছি, হ্যাঁ এখানে আমি কিন্তু কয়েকটা স্লাইড বলেই দিছি যে এই স্লাইডগুলো দরকার, শুধু বাকি স্লাইড দরকার নেই। এখন আপনারা যদি টেকনিক্যালি আমার কথা না ধরতে পারেন তাহলে কিন্তু সমস্যা, কারণ আমি সব করতে বলতেছি না। এখানে আমি স্ক্রিনিং এর বলেই দিছি যে আমার স্ক্রিনিংটা লাগবে, কি করা হয়, পারপোজটা কি, কোন মানে 5টা 6টা স্ক্রিনিং যেটা ইম্পর্ট্যান্ট ফার্ম লেভেলে সেগুলোর প্রসিডিউর, সেগুলোর হচ্ছে ডিজিজ, কোন ডিজিজের ক্ষেত্রে নামগুলা কি, এটা বলেই তো দিলাম কোশ্চেনটা কি। আর কেস ডেফিনেশন এটার ক্ষেত্রে যেটা বললাম ইন্ডিভিজুয়াল এবং পপুলেশন লেভেলে কিভাবে করা হয়, অ্যাপ্লিকেশন ছিল একটা, আপনাদের স্লাইড দেখাই দিলাম তো। প্রত্যেকে এই স্লাইড থেকে 3টা 4টা স্লাইড পড়তে গিয়ে খুব বেশি সময় লাগবে? এই দুইটা মিলেই একটা সেট আছে, আমি তো এটা বললেই দিলাম। আবার এখানে যেটা আপনাদের 7 8 ছিল, 5 6 থেকে একটা আছে, 7 8 থেকে একটা আছে, আউটব্রেক ইনভেস্টিগেশন খুবই ইম্পর্ট্যান্ট। যদি হয়তো কোনো সেটে এখন আউটব্রেক ইনভেস্টিগেশন থেকেই একটা সেট আছে, আবার অনেক সময় হতে পারে যে সার্ভেলেন্স মিলে, সেটা আসতেছে। সার্ভেলেন্সে তো আমি তো খুব কম পড়াইছি, ওটা তো যেটুকু পড়াইছি ওটুকু থেকেই আসছে, তার আসার কথা আর কি, আসছে বলবো না। এবং এই টপিকটা যে খুব বেশি ইম্পর্ট্যান্ট তা না, কিন্তু এখানে যেটা বলছি ইপিডেমোলজি ইকোলজি একটু সংজ্ঞা দরকার আছে, ইপিডেমোলজিক্যাল ট্রায়াড দরকার আছে। এবং হচ্ছে প্রিন্সিপালটা হচ্ছে আপনারা যেটা দিচ্ছেন 4টা 5টা বক্স পড়তে বলছে, আর বিভিন্ন যে ডিটেলে আছে কিছু পড়তে বলিনি, সবই বাদ দিতে বলছি, শুধু বলছে আউটব্রেক ইনভেস্টিগেশন বাদ দেওয়া যাবে না। এটার ইচ অ্যান্ড এভরি মানে পার্ট দরকার, কারণ এটা পুরো একটা সেট যদি চিন্তা করেন, কারণ কি ডেফিনেশন লাগবে, এক্সাম্পল লাগবে, অবজেক্টিভস কি, 10 মার্কে যদি ভাগ করেন তাহলে তো টোটালটা চলে আসে, স্টেপ কি, এই জিনিসগুলাই আসছে, এটা তো কঠিন কিছু না। আর এটার ক্ষেত্রে যেটা বলতেছি এটা এত ডিটেল দরকার নাই, শুধু হচ্ছে ইপিডেমোলজির সংজ্ঞা, ইকোলজির সংজ্ঞা, ইপিডেমোলজিক্যাল ট্রায়াড কাকে বলতেছে, বা এটার হচ্ছে বক্স করে একটু অ্যাপ্লিকেশনটা ছোট করে, একদম ছোট করে জানলে হবে, আর কিছু পড়ার দরকার নেই এখান থেকে। আর এই টপিকটা তো বাদই দিয়ে দিলাম, এখান থেকে সেন্সিটিভ স্পেসিফিটি, এখানে ম্যাথমেটিক্যাল ইস্যু এর জন্য টোটাল এই টপিকটা তো বাদ দিয়ে দিছি, এখান থেকে কিছুই লাগবে না, এটাও বলে দিলাম জান। তাহলে 8 নম্বরটা বেশি করে পড়বেন, 5 6 থেকে একটা পেয়ে যাবেন, সেটা স্ক্রিনিং রিলেটেড কি পড়তে হবে সেটা বলে দিছি, এবং স্লাইড দেখাই দেখাই বলে দিছি, আপনাদের স্লাইড। হয়তো একসাথে আপনাদের ক্লাস টেস্ট প্লাস হচ্ছে ফাইনাল বলতেছি এই জন্য মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু আসলে অনেক কিছু না তো। ম্যাম জি বলেন। ওই মিড এর জন্য মানে ক্লাস টেস্ট যেটা ওইটার জন্য ওই মেথের শীট থেকে মানে কিভাবে দেখবো আর কি? ম্যাথের শিট, আচ্ছা। মিডে আপনাদের কোনো ম্যাথমেটিক্যাল ইস্যু দেওয়া হয়নি। মিডের ক্ষেত্রে আচ্ছা স্পেসিফিক করে আরো বলে দিচ্ছি যান। মিডের ক্ষেত্রে আপনাদের যে প্রিভেন্টিভের প্রথম 2টা লেকচার নিয়েছিলাম না, 1 নম্বর লেকচার যেটা হচ্ছে ডেফিনেশনের সাথে যে বড় লেকচারটা, ওটা আর হার্ড হেলথ যেটা আছে, এই 2টা টপিক পড়বেন। মানে টপিক তখন আপনারা সবই পড়বেন আসলে, ওই 2টা টপিক। এবং হচ্ছে ইপিডেমোলজি প্রথম টপিকটা, অর্থাৎ যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম। হ্যাঁ, মিডের ক্ষেত্রে কোনো ম্যাথমেটিক্যাল ইস্যু নাই, শুধু জাস্ট হচ্ছে একটু ডেফিনেশন, একটু অবজেক্টিভ, তারপরে
আমি ম্যাম ইন জেনারেল নাই ম্যাম বলেন। হুম এতক্ষণ আপনার কথা শোনা যায় নাই। কথা কেটে গেছে, এখন পর্যন্ত শুনছেন? ওই যে শুরুতে যে বললেন যে এই যে হার্ট হেলথ ম্যানেজমেন্ট এইটা দেখবা এই শীটটা, তারপর আর কিছু শুনতে পারিনি। আচ্ছা, এখানে যেটা আমি বলতে চাইছি, আপনাদের লেকচার 1 2 একটা শীট দেওয়া আছে, হ্যাঁ, প্রথম শীট যেটা ছিল, সাথে হার্ড হেলথের একটা শীট দেওয়া ছিল। এই দুইটা শীট প্লাস হচ্ছে এপিডেমিওলজি প্রথম লেকচার, এই তিনটা থেকে আপনাদের মিড টার্ম করা হয়েছে। আমি সব ডিটেলে যাইনি, যদিও ফাইনালের সাথে নিলে অনেক সময় পুরো সিলেবাস থেকেই করা হয়, তারপরও আপনাদের জন্য এই জায়গাটাকে একটু রাখা হয়েছে যে এপিডেমিওলজি একটা লেকচার নিয়েছি এবং হচ্ছে এখান থেকে দুইটা লেকচার নিয়েছি। লেকচার 1 2 এর মধ্যে, মানে 1 2 তো না, এটা আসলে একটাই লেকচার, 2 দিনে নেওয়া হয়েছিল এই জন্য, এবং হার্ট হেলথের যে লেকচারটা, এই দুটা লেকচার পাশাপাশি একটা ভ্যাকসিনেশন শিডিউল দেওয়া হয়েছে। আমি তো বললাম 3টা ভ্যাকসিনেশন শিডিউল আছে, একটা আপনাদের ক্লাস টেস্টে পাবেন, একটা ফাইনালে পাবেন। এবং এটাও বুঝে নেন ক্লাস টেস্টে যেহেতু কম মার্ক থাকে, তার মানে যে দুটা ছোট আছে তার মধ্যে কিছু একটা পাবেন, এবং ফাইনালে যেহেতু একটু বড় থাকে তার মানে কি বড়র মধ্যে কি আছে, লার্জ এনিম্যাল আছে। এটা ছাড়া তো আর কিছুই নাই, তার মানে পড়তে হবে 3টায়, একটা ক্লাস টেস্টে পাবেন, একটা ফাইনালে পাবেন। এর থেকে আর কিছু আর ক্লিয়ার করে বলা যায়? ম্যাম ওই প্রিন্সিপাল অফ ডিজিজ কন্ট্রোলে তো অনেক শখে মানে পুরো অবস্থা খারাপ, ওইগুলা কি মানে ওভারঅল লিখলেই তো হইলো, তাই না? এই আপনি কি প্রথম থেকে ক্লাসে ছিলেন? কে কথা বললো দেখি আগে। ম্যাম ছিলাম। তাহলে আমি যে যখন একটা শীট কমপ্লিট করতেছি, আপনারা তখন কোশ্চেন না করে এখনই পিডব্লিউডিতে আসলাম, আবার চলে গেলেন প্রিভেন্টিভে। আমি তো বলে দিয়েছি, কিন্তু ওখানে আমি কিছু নাম উল্লেখও করেছি, আমি 3টা 4টা নাম উল্লেখ করেছি। তাহলে ওখানে 9টার মধ্যে যদি আমি 4টা নাম উল্লেখ করি, তাহলে তো এমনিই 5টা কমে যায়। তা আপনি কই ছিলেন? আমি যখন বলেছি যে ওই জায়গাগুলোতে 9টা হেডিং আপনাকে মুখস্থ করতে হবে, এটা লাগবে, ক্লাস টেস্টেও আসতে পারে, ফাইনালে আসতে পারে, কিন্তু ডিটেল আপনার সবগুলো দরকার নাই। যেটা আমাদের দেশে প্র্যাকটিস করা হয়, আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভব, এরকম 4টা নাম আমি মুখে অলরেডি সাউন্ডও করেছি। তাহলে ওটা তো আপনার শীটটা আবার যাইতে হবে। এটা কেন আপনারা মনোযোগ দেবেন ঠিক না? আছে ঠিক আছে, বুঝতে পারছি। অর্থাৎ সবগুলো দরকার নাই, যেগুলো নামগুলো বলেছি, যেরকম ওখানে ছিল ভ্যাকসিনেশন ছিল, কোয়ারেন্টাইন ছিল, বায়োসিকিউরিটি ছিল, আরো জেনেটিক ইমপ্রুভমেন্ট ছিল, এই 4টা নাম তো উল্লেখ করেই ফেলছি। আর বাকিগুলো বলছি যেগুলো আছে নিসিফলিং বা হচ্ছে কেমোপ্রোফাইলেক্সিস, এগুলো আমরা পড়া বা জানার জন্য প্রিভেন্টিভ মেজার, এটা সম্ভব, কিন্তু আমাদের দেশে কি করি? এই নামগুলো কি এত পপুলার না তো, তার মানে কি এগুলো স্কিপ করলেই হবে? ঠিক আছে। আর বায়োসিকিউরিটি ক্ষেত্রে তো আরো সহজ করে দিয়েছি, বায়োসিকিউরিটি যে অনেক কিছু পড়ানো হয়েছে, এত কিছু দরকার নাই। স্ট্রাকচারাল কনসেপচুয়াল এই জিনিসগুলো, যেটা এটা আমাদের আগের মানে ছোট ক্লাসের জন্য দরকার আছে, এখন দরকার না। এখন আমাদের বায়োসিকিউরিটি কি, প্রিন্সিপাল গুলো কি, ডেড অ্যানিমাল কিভাবে এক্সপোজ করতে হবে, মানে খুব ছোট করে যে জিনিসগুলোতে আছে ওই জিনিসটাই চাইছি শুধু। ওটার ক্ষেত্রে বড় যে বক্স করে করে আরো বায়োসিকিউরিটি ডিটেল ছিল, ওটা তো আমি চাইনি, ওটা বাদ দিয়ে দিছি, এমনি মুখে বলছি এটা খুব বেশি দরকার নাই। খুব বেশি দরকার নাই মানে কি, এক্সামে নাই। এখন ডিটেল, এটা তো আসলে একটা ক্লাস, এইভাবে তো বলা যায় না যে এটা কোশ্চেন আসছে, এটা বলা যায়? এটা আসতে পাশতে কথার ধরন দেখে বুঝে নিতে হবে যে কোনটা আসলে দরকার আছে, কোনটা দরকার নাই। আর কোনো জি ম্যাম। প্রিভেন্টিভে আর কোনো কথা আছে কিনা? প্রিভেন্টিভ শেষ করে আমি এপিডেমিওলজিতে যাব। প্রিভেন্টিভে আর কোনো লেকচারে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা এখনই বলে ফেলেন, বললে আবার যাব, প্রিভেন্টিভ শেষ করে আমি এপিডেমিওলজি লেকচার 2টা শেষ করব। ফার্স্ট লেকচারের কথা বলা হয়েছে, সেকেন্ড লেকচার তো হার্ডেল ছিল, থার্ড ভ্যাকসিনেশন, কোনো ভ্যাকসিনেশন শিডিউলটা দরকার আছে, বা ভ্যাকসিনেশন তো ছোট শীট, একদম ছোট শীট। আর ওই জায়গাগুলোতে একটা সেট আসছে কোশ্চেন, তো একটা সেট কোশ্চেন করা হয়েছে, মানে ওই শীটের অনেক কিছু চলে আসছে, আবার ক্লাস টেস্টেও আছে। সো আর এবং যেটা বাদ দিতে হবে, যেটা বললাম যে 2টা জায়গায় একটা মনে ছিল কি কনসিডারেশন, এগুলো ইন জেনারেল কথাবার্তা, কিন্তু যেটা ইম্পর্টেন্স বা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স, অ্যাডভার্স ইফেক্টস কি, কি কি কনসিডার, মানে ফেইলারের কারণগুলো কি ছিল। এবং আরো একটা জিনিস বাদ দিয়ে দিলাম যে ওখানে একটা বক্স ছিল ডিফারেন্স মনে হয়, কিল ভ্যাকসিন এবং লাইভ ভ্যাকসিন, এটাও দরকার নেই জান, এটা কমাই দিলাম। কিন্তু বাকি যে জিনিসগুলো ছিল পরে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, ডিরেক্ট ইনডিরেক্ট মেথড, এখানে বলছিলাম ডিরেক্টও আসতে পারে, ইনডিরেক্টও আসতে পারে, ঠিক আছে। কমন না, ডিরেক্ট ইনডিরেক্ট না, ওখানে কিছু ভ্যাকসিনেশন মেথড ছিল, যে রুটগুলো কমন, 5টা 6টা রুট নাম শিখবেন যেটা কমনলি ইউজ করা হয়, সবগুলো দরকার নাই। 10টা না কয়টা ছিল সবগুলো পড়তে হবে বিষয়টা এমন না, আপনার পছন্দ মতো 5টা 6টা পড়বেন যেটা বেশি বেশি ইউজ হয়। এনিমালের ক্ষেত্রে, পোলট্রির ক্ষেত্রে যে রুটগুলো আমরা চিনি পরিচিত, হ্যাঁ, যেরকম পোলট্রির ক্ষেত্রে কি উইং ওয়েব ইউজ করা হয়, ওরাল ইউজ করা হয়, ড্রিঙ্কিং ওয়াটারে আছে, লার্জ এনিমাল ইন্টারমাসকুলার, সাবকিউটোনিয়াস, যে রুটগুলো আমরা চিনি জানি প্রতিনিয়ত ইউজ হচ্ছে, এই রুটগুলার এরকম 5 6টা নাম পড়ে নেবেন, সাজায় নেবেন।
বাকিগুলা না পড়লেও হবে, বলে দিলাম তো। আর কোনো কোশ্চেন থাকে, এই যে 10 মিনিট পর আবার এন্ড হয়ে যাবে, সো প্রিভেন্টিভের পার্ট কোনো কোশ্চেন থাকলে এখনই করে ফেলেন, ইপিডেমোলজিতে ঢুকবো, একটা শেষ করে আবার চাইতে গেলে সমস্যা হবে, এই জন্য এখনই বলে ফেলেন। যাবো ইপিডেমোলজিতে যাবো। জি ম্যাম, শুরু করেন এপিডেমিওলজি। এপিডেমিওলজির সংজ্ঞা লাগবে, যেটা বললাম, অবজেক্টিভ পারপস লাগবে। স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশনের মধ্যে আমি বলে দিচ্ছি যে স্কোপ আসলে স্কোপ পড়তে হয়, অ্যাপ্লিকেশন আসলে অ্যাপ্লিকেশন পড়তে হয়। তার মানে যেটা বলেছি যে এই দুটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্স, স্কোপ বেশি ইম্পর্টেন্স না অ্যাপ্লিকেশন বেশি ইম্পর্টেন্স? আনসার দেন আপনারা। অ্যাপ্লিকেশন। কি বলেছিলাম? স্কোপ অ্যাপ্লিকেশন আছে ম্যাম। মানে, ম্যাম হ্যাঁ তাহলে এটা তো বলে ফেলছি, তাহলে এই যে কথার ধরনটা তো বুঝেই ফেলছেন যে যদি স্কোপ আসে, বলছি স্কোপ আসলে কি, স্কোপ সহ নাম। অ্যাপ্লিকেশন আসলে শুধু হেডিং দিবেন, অ্যাপ্লিকেশন দিবেন। একটা জিনিস আপনি কিভাবে অ্যাপ্লাই করতেছে অবশ্যই সেটা ইম্পর্টেন্ট, তার মানে এই জায়গা দেখলেই হচ্ছে, স্কোপ না দেখলেও হচ্ছে। কমাই দিছি তো। মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি এটা বলছি এই হেডিং এ। মেজার্স অফ তো অনেক কিছু আছে, মেজার্স অফ অ্যাসোসিয়েশন আছে, স্ট্রেন্থ, অনেক কিছু আছে না? এই যে এখান থেকে মেজার্স অফ স্ট্রেন্থ অনেক কিছু আছে। আমি এই জায়গাটাতে আপনারা আসতেই কেন ভয় পেয়ে যাচ্ছেন? এই জায়গাটা আমি বারবার পড়তে বলছি কারণ এখান থেকে বোর্ড, ক্লাস টেস্ট এবং ফাইনালে আছে। এই তিনটা তিনটা প্রিভ্যালেন্স এবং ইনসিডেন্স, ইনসিডেন্সের মধ্যে দুইটা কুমুলেটিভ ইনসিডেন্স এবং কি ইনসিডেন্স রেট। হয় আপনি একটা ক্লাস টেস্টে পাবেন, না হলে একটা ফাইনালে পাবেন, তাহলে এখানে তো বাদ দেওয়ার সুযোগ নাই। এই জন্য বলতেছি দুই, মানে এই টপিকটা পড়তেই হবে, মানে টোটাল আছে তার মানে। বাকি যে নিচের গুলো আছে সেগুলো আমি কমাই দিচ্ছি, এটা তো সমস্যা নেই। এখান থেকে প্রিভ্যালেন্স কাকে বলে, ফর্মুলা লাগবে, কিভাবে এক্সাম্পল পড়ে নেবেন, ঠিক আছে? এক্সাম্পল মানে কিভাবে আর কি বের করা হয়, এটা তো সহজ, পড়লেই পারা যাবে, সমস্যা নেই। না হলে এখনই জিজ্ঞাসা করেন, আর একটু দেখাই দিব, সমস্যা নেই। কুমুলেটিভ ইনসিডেন্স, ইনসিডেন্স বলতে আসলে দুইটা থাকলেও ইনসিডেন্স যদি শুধু বলে আমরা আসলে কুমুলেটিভ ইনসিডেন্সটাকেই বেশি বুঝি। যদি ডিফিনেশন চাই ইনসিডেন্ট, তাহলে ইনসিডেন্স দিলেন এই পর্যন্ত দিলেই হবে। আর যদি কুমুলেটিভ ইনসিডেন্সকে ডিসক্রাইব করতে বলে বা এক্সাম্পল দিতে পারে, সেক্ষেত্রে কুমুলেটিভ ইনসিডেন্স কি বলার পরে ফর্মুলাটা প্লাস একটা এক্সাম্পলে চলে যাবেন, এটুকু চলে যাবেন। ইনসিডেন্ট রেট, ইনসিডেন্ট রেটটা আসলে স্পেসিফিক ভাবে খুব বেশি ইম্পর্ট্যান্ট না হলেও যদি ডিজিজ একবারে যদি মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি চলে আসে, সেক্ষেত্রে তো এটা এমনিতে ওর ভিতরে চলে যায়, এই জন্য এটাকে বাদ দেওয়ার সুযোগ নেই। এখন এরপরে যেটা আসেন সেটাতে কমাই দিচ্ছি। মেজার্স অফ স্ট্রেন্থ অ্যাসোসিয়েশন, রিলেটিভ রিস্ক, এটা লাগবে। অডস রেশিওটা লাগবে। রেট রেশিও ডেফিনেশন এটা দরকার নাই, এটা বাদ দিতে পারেন। তাহলে এখান থেকে দুইটা পড়লে হবে। এখন চলে আসেন মেজার্স অফ এক্সপোজার ইম্প্যাক্ট, এখান থেকে রিস্ক ডিফারেন্স বা অ্যাট্রিবিউটেবল রিস্ক এটা লাগবে। অ্যাট্রিবিউটের পার্সেন্টেজ দরকার নাই, এটা বাদ। এটা বাদ, পপুলেশন পিআর এটা বাদ দিলাম, পার্সেন্টেজ বাদ যান না, তাহলে এখানে আরেকটা দেওয়া দরকার আছে। অ্যাট্রিবিউটেবল রিস্কটা পড়বেন, অ্যাট্রিবিউটেবল যে এখানে এই যে পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্কটা পড়বেন, তাহলে এখানে দুইটা বললাম। একটা হচ্ছে প্রথমটা এক্সপোজার ইম্প্যাক্টে এ আরটা পড়বেন এবং পি এ আরটা পড়বেন, বাকি যে পার্সেন্টেজ দুইটা আছে ওই দুটা বাদ। ওকে। মেজার্স অফ ইনফেকশিয়াসনেস অ্যান্ড ট্রান্সমিসিবিলিটি, এটা তো অনেক কিছু আছে, এখান থেকে যান, এগুলো সব বাদ দিয়ে দিলাম, বাদ। মেজার্স অফ ট্রান্সমিসিবিলিটি এটাও বাদ, ঠিক আছে? আর বাদ দিতে হবে? সব বাদ, শেষ, বাদ দিয়ে দিলাম সব। তাহলে কোনটুকু বলছি বোঝা গেছে? তার মানে ওইটুকু আছে। এটা হচ্ছে সহজ কথা, কিন্তু এখান থেকে আপনাদেরকে যেটা আরেকটু সহজ করার জন্য যেটা বলতে চাচ্ছি, এখান থেকে যখন পড়বেন, সাপোজ কোশ্চেনটা কিভাবে হবে সেটা বলতে চাচ্ছি। আপনার যে কোনো কমেন্ট চাওয়া হতে পারে, যেরকম এখানে যদি ইনসিডেন্স রেটের ক্ষেত্রে আমরা যদি আসি, প্রিভ্যালেন্সের আমরা যখন পড়েছি তখন কি পড়েছি, একটা ডিজিজের প্রিভ্যালেন্স এত পার্সেন্ট। আপনারা বলেন দেখি, কারোর মাথায় মনে আছে এই জিনিসগুলো যখন আলোচনা করছিলাম? এই শীটটা আমি একটু রিডিং দিতে বলছিলাম কারণ এগুলো একটু কঠিন, একদম পরীক্ষার আগে। এটা তো আসলে একটু ভুল হয়েছে না, একটু পরে রাখা দরকার ছিল। সাপোজ একটা ডিজিজের এটা প্রিভ্যালেন্স বের করছি, প্রিভ্যালেন্স 19.7%, যে কোনো একটা ডিজিজের প্রিভ্যালেন্স বলা হলো। যদি বলা হয় ইন্টারপ্রিট দ্য স্টেটমেন্ট, কোশ্চেনটা যদি এইভাবে হয় ইন্টারপ্রিট দ্য স্টেটমেন্ট, নিচে কিছু কিছু কমেন্ট করা থাকলো আপনাকে যে প্রিভ্যালেন্স অফ ডিজিজ, বা একটা ডিজিজের নাম দেওয়া হলো এত পার্সেন্ট, বা অ্যাট্রিবিউটেবল রিস্ক এত পার্সেন্ট, এগুলার কমেন্ট কিভাবে করতে হয় সেটা একটু ক্লিয়ার হয়ে যান। এই ধরনের কোনো ইস্যু যদি আসে তাহলে যেন লিখতে পারেন প্রিভ্যালেন্স অফ যে কোনো একটা ডিজিজ সাপোজ এত পার্সেন্ট, বলেন একটা কমেন্ট বলেন কিভাবে লিখতে হবে, আগে বুঝেন কিনা সেটা দেখি, তারপর বলতেছি।
মানে সেক্ষেত্রে ম্যাম এত পার্সেন্ট বলতে বোঝাবে যে 100টা এনিম্যালের মধ্যে মানে ওই পুরো হার্ডে 100টা এনিম্যালের মধ্যে যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্ট এনিম্যাল হলো পজিটিভ ওই ওই ডিজিজটার উপরে। হ্যাঁ, এটা বিভিন্নভাবে গোছায় লেখা যায়, যেটা আমি বলতে চাচ্ছি। যদি সাপোজ এখানে যে 19.7, যদি আমরা 20 ধরি, এনিমাল তো আর ফ্র্যাকশনে হয় না, 7 যেহেতু আছে 5-এর উপরে 20, তাহলে এখানে যেটা বলা হচ্ছে একভাবে লেখা যায়, এটা মানে কি, ইজ টেরিকা উইদিন দ্য হার্ট, মানে প্রত্যেকের এত পার্সেন্ট চান্স আছে, অর্থাৎ 20% চান্স আছে বিং ইনফেক্টেড অ্যাট দিস টাইম, মানে পয়েন্ট টাইম, যে টাইমে আমরা কি টেস্টটা করেছি। এটাকে আরো সহজভাবে আমরা বলেছিলাম কি, যদি 100 এনিম্যাল বা 100 কাউ, যে ডিজিজের ক্ষেত্রে উল্লেখ করা থাকবে, যে এনিমাল দেওয়া থাকবে সেই নামটা উল্লেখ করবে। সেটা গোট হতে পারে, ক্যাটেল হতে পারে, যেটা হতে পারে। সেটাকে যদি 100 এনিমাল যদি আমরা কি করি, টেস্ট করি, সেক্ষেত্রে কত এনিমাল পজিটিভ পাবো সেই ডিজিজের জন্য, অর্থাৎ সাবক্লিনিক্যাল ডিজিজের ক্ষেত্রে। এখানে তো সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস আছে, এই জন্য সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস থেকে কোনটাকে আমরা পাচ্ছি, কত পাচ্ছি, কোন টাইমে করা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আমরা যখন টেস্টটা কন্ডাক্ট করেছিলাম, ঠিক আছে, সেই সময় যদি গোছায় লিখতে চাই যে অ্যাট দ্য টাইম দ্যাট স্টাডি ওয়াজ কন্ডাক্টেড, যখন করেছিলাম এত পার্সেন্ট, যে এখানে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস দিয়ে যদি বলি টেস্ট পজিটিভ ছিল, কতর মধ্যে, 100-র মধ্যে এত পার্সেন্ট ছিল। এটা ইন্ডিকেট করে কি, বার্ডেন অফ স্পেসিফিক ডিজিজ ইন দ্য পপুলেশন, একটা বার্ডেনটাকে ইন্ডিকেট করে অ্যাট এ টাইম, যে ফিগারটাকে আমরা নিই। এইটুকু যদিও কেউ গুছায় একটু লিখতে পারেন, এটা ফুল মার্ক দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। জাস্ট আপনি জিনিসটা বুঝতেছেন কিনা, যে কত পার্সেন্টের মধ্যে কি কিসের ক্ষেত্রে কি বলা আছে, প্রিভিলেন্স, এটা বোঝা গেল। এখান থেকে যদি মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি চাই, ডিজিজ ফ্রিকোয়েন্সিতে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, কিন্তু বাকিগুলাতে একটু ছোট করে দিচ্ছি। কমেন্টের পরে বেশি ফোকাস দিবেন। যে কোনো কিছু চাওয়া হবে, সাপোজ অ্যাট্রিবিউটেবল রিস্ক এত উল্লেখ করে দেওয়া থাকলো, সেটাতে আপনাকে কমেন্ট করতে হবে, অর্থাৎ ওই জিনিসটা বলতে আপনি কি বুঝছেন। এটার পর আসতেছি ইনসিডেন্স, যদি আসি ইনসিডেন্সের ক্ষেত্রে এক্সাম্পলটা পড়বেন, কুমুলেটিভ ইনসিডেন্সের এক্সাম্পল সহ পড়বেন, এটা দরকার আছে। এখন আরেকটু যদি আমি এইটাতে বারবারই বলতেছি, কোনো কিছু কমানোর সুযোগ নাই, এখান থেকে কমাই দিয়েছি, নিচের দিকে সব বাদ দিয়েছি। এখানে যদি বলি সাপোজ রিলেটিভ রিস্ক, কুমুলেটিভ ইনসিডেন্স যদি বলি, ওখানে পড়লাম যে সাপোজ যদি 50% বা 30% যে কোনো একটা বলি, তাহলে একটা কমেন্ট বলেন। ইনসিডেন্স রেট না, কিন্তু কুমুলেটিভ ইনসিডেন্স যদি একটা মাস, এখানে যখন আমরা পড়িয়েছি তখন কি বলছি, 12 মান্থ পিরিয়ড আছে না, 1 বছরের ক্ষেত্রে পড়িয়েছিলাম। এখানে 12 মান্থ থাকতে পারে, 6 মান্থ থাকতে পারে, বা 24 মান্থ থাকতে পারে। এটা কি সমস্যা কোনো? এখানে চেঞ্জ হতেই পারে, কিন্তু আপনি কমেন্টটা শিখতেছেন কিনা, এই এক্সাম্পলটা ভালো করে পড়বেন। আমি যেটা বলতেছি এক্সাম্পলটা পড়বেন, পড়ার পরে দেখবেন এখানে সাপোজ কত ছিল, 6 per কেজেস, 100 কেজেস ছিল, বা 6%। যদি আপনাকে পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়, আমি চাইলে পার্সেন্টেজেই যাবো, অর্থাৎ কুমুলেটিভ ইনসিডেন্স ইকুয়াল টু 6%, বা হচ্ছে যে কোনো পার্সেন্ট থাকতে পারে। সেখানে আপনাকে কিভাবে কমেন্ট করবেন, অর্থাৎ এটা মিনস করে যে 6 আউট অফ কি এভরি পার্সেন্ট, যেহেতু আমার কি এভরি 100 সাসেপ্টেবল অ্যানিমালসের মধ্যে ডেভেলপ করেছে এই ডিজিজ, যে ডিজিজটাকে আপনার ইন্ডিকেট করা থাকবে, ঠিক আছে। ওভারে কত মান্থ পিরিয়ড, এখানে 12 মান্থ আছে, 12 মান্থ থাকলে 12 মান্থ, 6 মান্থ থাকলে 6 মান্থ, 24 মান্থ থাকলে 24 মান্থ, ঠিক আছে, এইভাবে দিতে হবে। তার মানে দিস ভ্যালু রিপ্রেজেন্ট করে দ্য রিস্ক অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যানিমাল কন্ট্রাক্টিং, যে ডিজিজ দেওয়া থাকবে সেটা উইথিন হাফ ইয়ার হতে পারে, 1 ইয়ার হতে পারে, 24 ইয়ার্স হতে পারে। বুঝতে পারতেছেন কিনা কথা? এভাবেই আসবে। তার মানে আপনার জিনিসটাকে পড়লে ডিজিজ ফ্রিকোয়েন্সি পুরোটা পড়বেন, বাকিগুলোর যখন কমেন্ট করবেন এভাবে একটু স্পেসিফিক কমেন্টটা কিভাবে লেখা হচ্ছে এই জায়গাগুলোতে একটু গুরুত্ব দিবেন। কুমুলেটিভ ইনসিডেন্স বুঝতে পেরেছেন? কিউমুলেটিভ ইনসিডেন্সের ক্ষেত্রে ম্যাম হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমে আমরা হচ্ছে যে অবজার্ভ করবো এনিমেল গুলো, তো সেক্ষেত্রে কমেন্ট আসবে যে কত পার্সেন্ট হচ্ছে সেই স্পেসিফিক
আমি শুরু করিনি, আপনাদের জন্য ওয়েট করতেছি। ওকে, শুরু করি না? কুমুলেটিভ ইনসিডেন্সের কথা বলতেছিলাম, কমেন্টটা বুঝতে পারছেন কিনা? আমি যেটা প্রথমে বারবার বলতেছি, ডিজিজ অফ মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি পুরোটা লাগবে, ওখানে তো কমেন্ট সহই চলে আসতেছে, কিন্তু পরের জিনিস কুমুলেটিভ ইনসিডেন্সটাও ডিজিজ ফ্রিকোয়েন্সির মধ্যে, কিন্তু এটা যদি ইন জেনারেল আপনাকে ডেসক্রাইব করতে পারে তাহলে তো যেভাবে সেটা আছে সেভাবে পড়লে বা এক্সাম্পল সহকারে লিখে দিলেই হবে, কিন্তু যদি স্পেসিফিক কোনো কোশ্চেনে চাওয়া হয় যে কোনো ডিজিজের প্রিভ্যালেন্স এত%, সেভাবে সেখানে একটা কমেন্ট করা, অর্থাৎ প্রত্যেকটাতে 1 মার্ক থাকতে পারে, যে কমেন্ট করো ফলোইং স্টেটমেন্টে বা স্টেটমেন্টগুলোকে ডেসক্রাইব করার জন্য, অর্থাৎ এক এক মার্কের জন্য এক একটা কমেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে যদি কুমুলেটিভ ইনসিডেন্স বলা হয় 6%, 20%, 30% এরকম বলা হয়, কমেন্টটা কিভাবে লিখবেন এখান থেকে শেষে সবগুলোর ক্ষেত্রে একটু করে দেওয়া আছে, কিন্তু আর একটু গোছায় লেখার জন্য, যেহেতু এক একটা কমেন্টেই এক এক মার্ক করে চলে আসবে। তো যে পার্সেন্টেজটা থাকবে সেটাকে আমি বোঝাতে যাচ্ছি, পার্সেন্টেজ মানে কি 100-র মধ্যেতেও বলা হচ্ছে কমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি 20% কিংবা 6% যেটাই হোক, তার মানে 30 বা 20 বা 6 এত এভরি 100 সাসেপ্টেবল এডিভার্সের মধ্যে ডেভেলপ করবে, যে ডিজিজটা দেওয়া থাকবে সেটা ওভার কত মান্থ, অর্থাৎ মান্থটা আপনার অবশ্যই উল্লেখ করা থাকবে কুমুলেটিভ ইনসিডেন্সের ক্ষেত্রে। এখানে যেরকম 12 মান্থ আছে, ওখানে 12 থাকতে পারে, 6 থাকতে পারে, 24 মান্থ থাকতে পারে, যে কোনো মান্থ থাকতে পারে, সেটাকে আপনার উল্লেখ করতে হবে আবার কত মান্থ পিরিয়ডে। অর্থাৎ এই ভ্যালুটা আপনাকে রিপ্রেজেন্ট করে দ্য রিস্ক অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যানিমাল কন্ট্রাক্টিং, যে ডিজিজ দেওয়া থাকবে সেটা উইথিন দ্যাট 6 মান্থ অথবা 12 মান্থ অথবা 24 মান্থ, যে মান্থটা দেওয়া থাকবে। আমি কিন্তু কমেন্টটা মুখে বলে ফেলছি, আপনারা যদি কেউ লিখে ফেলেন মানে এটুকু লিখলেও হবে। বোঝা গেল? আমি 2-3 বার কমেন্টটা কিন্তু বললাম মুখে, যেটা শুধু ডিজিজটার নাম উল্লেখ করতেছি না, এক্সাক্ট পার্সেন্টটা উল্লেখ করতেছি না, এটা তো আর উল্লেখ করার কি আছে, যেটা থাকবে 100-এর মধ্যে সেই পার্সেন্টেজ লিখবেন, সেই ডিজিজটা লিখবেন। ক্লিয়ার? জি ওকে, যে যদি ক্লিয়ার নাও হন, যারা বুঝতেছেন তারা একটু গ্রুপে শেয়ার করে নেবেন যেটা কি বলতে চাচ্ছি, বা যদি কেউ লিখে থাকেন কমেন্টটা সেটা শেয়ার করে দিলেও হবে। এখানে কিছুটা আমি যেটা বলতেছি দেওয়া আছে, কিন্তু এই যে 6% আছে মানে হচ্ছে 100 ক্যাটেলের মধ্যে অবজার্ভ করলে 6 মে ইনফেক্টেড উইথিন টিউবারকুলোসিস আছে এখানে, কিন্তু এখানে ফুল একটু গোছায় লিখতে হবে, যে মান্থ দেওয়া থাকবে সেই মান্থের ভিতরে দিতে হবে, এবং এটা যে একটা রিস্ক প্রকাশ করলো এটাকে আর কি আপনার ইন্ডিকেট করতে হবে। এখন চলে আসেন এই দুটাতে, এখানে তো শেষ হয়ে গেলে এখান থেকে যেখান থেকে কমাই দিছি এখানে চলে আসেন। এখানে রিলেটিভ রিস্ক লাগবে, অর্থাৎ আমি রিলেটিভ রিস্ক দিয়েছি, অর্থাৎ যে কোনো একটা পার্সেন্টেজ যদি থাকে, আপনার সংজ্ঞাটা তো আমরা কি পড়েছিলাম, এক্সপোজড গ্রুপে ইনসিডেন্স কত, আনএক্সপোজড গ্রুপে ইনসিডেন্স কত, এবং এই জিনিসটা আপনার জানা থাকা লাগে, একের বেশি কম নাকি একের সমান। অর্থাৎ একের কম থাকলে আপনার মানে কমেন্টটা কিরকম হবে, এক্সপোজারটা মানে প্রোটেক্টিভ, অর্থাৎ এখানে কোনো ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হবে না, বা নো অ্যাসোসিয়েশন যখন 1 হবে তার মানে কি
যে ফ্যাক্টর দেওয়া থাকলো সেটার সাথে কোনো অ্যাসোসিয়েশন নেই, কিন্তু যদি একের বেশি থাকে সেক্ষেত্রে আপনার কমেন্টের জায়গা আছে। অর্থাৎ যদি এখানে কত দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, এই আপনার ক্যালকুলেশন, আমি তো ক্যালকুলেশন দিইনি, এত মানে ছোট করে দিয়েছি, ক্যালকুলেশন বাদ দিয়ে যেটা আনসার এসেছে আমি সেই মানটা দিয়ে দিয়েছি, সেটার উপরে জাস্ট আপনাদেরকে একটু কমেন্ট করার জন্য বলা হয়েছে। এখন ওই কমেন্টটা কিভাবে লিখতে হবে, এই জন্য যে নামগুলো বলেছি সেগুলো একবার রিডিং করে নিতে পারেন, সেটা সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। কিন্তু আপনাকে আলটিমেটলি এই জায়গাগুলোতে কমেন্ট লিখতে হবে। তো এখানে যেরকম মান বের করার পরে কত আসছে, 3 আসছে, হ্যাঁ। তাহলে রিলেটিভ রিস্ক যদি 3 আসে তাহলে সেটা কি মিন করবে, বা রিলেটিভ রিস্ক না, এটা রিলেটিভ রিস্ক না রেশিওতে পড়তেছিলাম, রেট রেশিও, রিলেটিভ রিস্ক। আচ্ছা, সাপোজ যদি হ্যাঁ রিলেটিভ রিস্কের ক্ষেত্রেও যদি বলি, এখানে যদি রিলেটিভ রিস্ক পড়লাম, যে এখানে ক্ষেত্রে কি মিনিং হাই ডেন্সিটি কাপ হ্যাভ 3 টাইমস দ্য রিস্ক অফ বুভাইন রেসপিরেটরি ডিজিজ, যদি ডিজিজ দেওয়া থাকে তো ডিজিজ উল্লেখ করেন, যদি ডিজিজ না দেওয়া থাকে তাহলে বলবেন যে এক্সপোজড গ্রুপের ক্ষেত্রে এত পার্সেন্ট মানে এত টাইমস হায়ার ছিল কি যারা আনএক্সপোজ ছিল তাদের থেকে, বা এত পার্সেন্ট চান্সেস ছিল ডিজিজটা ডেভেলপ করার ক্ষেত্রে। এটার থেকে আরো একটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে রেট রেশিও। এটাকে আমি আগের বার বাদ দিয়ে মানে কথা বলার ক্ষেত্রে বাদ দিয়ে দিয়েছি, এরকম কিছু বলে ফেলেছি জি ম্যাম, এটা বাদ দেওয়া হয়েছিল। না, তাহলে ওয়াটস রেশিওটা বাদ দেন। এটা আপনি আর আরটা রাখেন, এই যে আর আর যেটা বললাম এটা রিলেটিভ রিস্ক, যেখানে এটা বলতেছিলাম যে এত পার্সেন্ট যদি 3.654 যে পার্সেন্টেজ দেওয়া থাকুক, অর্থাৎ আপনার একের বেশি যখন থাকবে তখন আপনার কমেন্টটা কি হচ্ছে। এই রিলেটিভ রিস্কটা আসলে কম্পেয়ার করে কি আমাদের একটা ডিজিজের এক্সপোজড গ্রুপের সাথে আনএক্সপোজ গ্রুপের যে ফ্যাক্টরটা, এইটাই তো আমরা ভার্সেস করি তো না, এক্সপোজ গ্রুপের সাথে আনএক্সপোজ গ্রুপের ভার্সাস মানে সিনারিওটা দেখি। এখন দ্য রিস্ক অফ ডিজিজ যদি আমাদের যত পার্সেন্ট থাকে ইন দ্য এক্সপোজড গ্রুপ ইজ এত পার্সেন্ট, মানে হায়ার দ্যান দ্য রিস্ক অফ ডিজিজ ইন আনএক্সপোজ গ্রুপ, এইভাবে লিখতে পারলেও হবে। এখন যদি 3-এর বেশি মানে 1-এর বেশি থাকে তাহলে আপনার কি, তাহলে এইটা সাজেস্ট করলো স্ট্রং পজিটিভ অ্যাসোসিয়েশন হোয়ার দ্য এক্সপোজার ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডিজিজ ইন লাইভস্টক, এভাবে লিখে দিলেও মানে এইটুকু কথা লিখতে পারলেই হবে। বুঝতে পারছেন? আমি যেটা বললাম মুখে সেটা লিখে দিলেও হবে, শুধু পার্সেন্ট কত থাকতেছে সেটা ভাবে সেই পার্সেন্টটা অনুযায়ী কমেন্ট করবেন। এটা যদি ক্লিয়ার হয় পরে যাব। ম্যাম কমেন্ট আরেকবার একটু বলবেন? সাপোজ এখানে যে 3 আসছে, হ্যাঁ আমি কিন্তু মানটা আমি বারবার বলতেছি, আপনাদের ম্যাথ আমি দিইনি, ম্যাথ দেওয়ার ক্ষেত্রে আমি ম্যাথ বের করে যে মানটা আছে সেটা দিয়েছি। সেই জন্য আপনাকে একটু ফর্মুলাটা জানলে হয় কি, অনেক সময় আপনি যদি ভুলেও যান এই ফর্মুলা থেকে আপনি এক্সপ্লেন করা যায়। যদি আপনার রিলেটিভ রিস্ক থাকে 3 বা যে কোনো মানই থাকুক, এখানে শুধু দেখবেন যে একের বেশি না কম। একের বেশি আছে মানে আপনার এখানে এখানে একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনটাকে প্রকাশ করার জন্য কি লিখতে হবে, যেরকম যদি 3-তেই বলি তাহলে কি প্রথমে আমি একটু লিখে নিতে পারি দিস দ্য রিস্ক অফ ডিজিজ in the exposed group 3 times higher than the risk of disease in unexposed group, তাহলে this suggests a strong positive association where the exposure is a risk factor for the disease in livestock, এইভাবে বলে দিলেও হবে। মানে 3-এর বেশি থাকলে স্ট্রং যে অ্যাসোসিয়েশনটা আছে, 3-এ সরি না 1-এর বেশি থাকলে যে স্ট্রং অ্যাসোসিয়েশনটা আছে এটাকে একটু উল্লেখ করে দেয়া। লেখা হয়েছে? নেক্সট যাব কি? এই জি আপনাদের ম্যাম। কোনো রেসপন্স নাই কেন? সবাই কি ইপিডেমোলজিতে এসে হঠাৎ মানে কি হঠাৎ করে সবাই এত চুপচাপ হয়ে যাচ্ছেন কেন? এত ঘাবড়ানোর কিছু নাই, কোশ্চেন সহজ হয়েছে। যদি কোনো কিছু আহ, খুব বেশি মডিফাই না হয় তাহলে কোশ্চেন সহজ হয়েছে, মানে সহজও খুব মানে এটা বলবো না কঠিন হয়নি, স্ট্যান্ডার্ড হয়েছে এটা বলতে পারি। ওটস রেশিও দরকার নাই, তাহলে ওটস রেশিও বাদ দেন, রেট রেশিওতে আসেন। রেট রেশিওর এখানে কমেন্টে চলে আসেন, এখানে কত আছে 2.5 আছে, যে মানটাই দেওয়া থাকুক, অর্থাৎ এটার ক্ষেত্রেও কিন্তু সিমিলার। আর কত মানে এটা মানটাকেই তো আমাদের আর বোঝাচ্ছি যে একের থেকে বেশি কিনা একের কম কিনা, এই মানটা শুধু দেখবেন। যদি একের বেশি হয়ে যায় তার মানে কি আপনার কমেন্ট করতে হবে যে যে কমেন্টটা সেটা আমি চাচ্ছি। যে এখানে যদি 2.5 আছে সাপোজ, তার মানে কি রিলেটিভ রিস্কটাও কি করে, রিলেটিভস না রেট রেশিওর কথা বলতেছি, যেটা রেট রেশিওটা কম্পেয়ার করে কি আমরা যে এই যে ইনসিডেন্স রেট ইন এক্সপোজড আর কি ইনসিডেন্স রেট ইন আনএক্সপোজড,
তার মানে এটা এই রেটটাকে ডিজিজ ইন এক্সপোজ গ্রুপ ভার্সেস অ্যান্ড আনএক্সপোজ গ্রুপটাকে আমরা কি ফলো আপ করে বের করি। এখন যদি কমেন্ট লেখেন তাহলে এইভাবে লেখা যায়, দ্য রেট অফ নিউ কেসেস অফ দ্য ডিজিজ ইন দ্য এক্সপোজড গ্রুপ এত টাইমস হায়ার দেন দ্য রেট অফ নিউ কেসেস ইন দ্য আনএক্সপোজড গ্রুপ। This indicates that the exposure accelerate the occurrence of disease এত ফোল্ড বা এত টাইমস, যত থাকলো 3 থাকলো 2 থাকলো 5 থাকলো, যে টাইমসটা দেয়া থাকলো। বোঝা গেল? জি ম্যাম। ওকে, যদি এটা লেখা হয়ে যায় তাহলে আমি ওর শেষটা বাদ দিয়ে দিছি, এই দুটো লাগবে। হ্যাঁ, এটা বাদ, এই দুটো আছে, রেট রেশিও এবং হচ্ছে রিলেটিভ রিস্ক আছে। এখান থেকে যেটাকে পড়তে বলছি অ্যাট্রিবিউটেবল রিস্কটা লাগবে। এখান থেকে দুইটা পড়লে শেষ। অ্যাট্রিবিউটেবল রিস্কটা কি করা হয়? ইনসিডেন্ট এক্সপোজড অ্যান্ড ইনসিডেন্স ইন আনএক্সপোজড গ্রুপ। আর একটা জিনিস আমি আরো বলে নিই যে আপনাদের কোশ্চেন আছে 7টা, লিখতে হবে 5টা। আমি কোনো কিছুতে দিতে চেয়েছিলাম যে যে কোনো একটা কোশ্চেনকে স্পেসিফিক রাখতে চেয়েছিলাম যে লিখতেই হবে, বাট পরে যে মনে হলো থাক বাইন্ডিংস দিইনি। যে কোনো 5টা আপনি সিলেক্ট করতে পারেন, যে যে টপিকটা আপনার মনে হবে কঠিন লাগতেছে স্কিপ করে যান। আরো অনেক কোশ্চেন আছে। আপনার তো এপিডেমিওলজি থেকে মনে হয় 3টা না কয়টা, আমি প্রিভেন্টিভ থেকেই 4টা কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি, তো প্রিভেন্টিভ পার্টটা সহজ, প্রিভেন্টিভ থেকে বেশি কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। এবং এপিডেমিওলজি থেকে এটাও যে কঠিন কিন্তু তা না, যদি ক্যালকুলেশন দিতাম তাহলে বা ম্যাথমেটিক্যাল ইস্যু আসতো অনেক বেশি, তাহলে আপনার জটিল মনে হতো। কিন্তু জাস্ট একটা কমেন্ট লিখতে পারলে আপনি ফুল নাম্বার পাবেন। মানে একটা কমেন্টকে একটু 1 লাইন 2 লাইনে যদি একটু গোছায় লিখতে পারেন, একদম ডিরেক্ট নাম্বার, ম্যাথের মতো নাম্বার পাওয়া যাবে, পাওয়া সম্ভব এই পার্টটাতে। সো এই জন্য মনে হয় যদি একটু কেউ বুঝতে পারেন, কেউ ধরতে পারেন, এটাকে স্কিপ না করে যদি কেউ লিখতে পারেন তাহলে কিন্তু নাম্বার উঠানো সহজ তুলনামূলকভাবে। তো এটার পরে যদি অ্যাট্রিবিউটেবল রিস্কের কথা যেটা বলতেছিলাম, এখানেও একটা পার্সেন্টেজ যদি থাকে, এখানে যে 2 পয়েন্ট এরকম মানে ফ্র্যাকশন থাকবে না, হয়তো 20%, 30%, 50%, যে কোনো একটা পার্সেন্ট থাকবে। সেই পার্সেন্ট থাকার ক্ষেত্রে আপনাকে লিখতে হবে অ্যাট্রিবিউটেবল রিস্ক। আমি কি বলছি, আমরা এই যে এক্সপোজ গ্রুপ এবং আনএক্সপোজ গ্রুপের সাথে যেটা আমরা তুলনা করতেছি, অর্থাৎ দিস মিনস যে পার্সেন্টেজটা থাকলো, এত পার্সেন্ট অফ ডিজিজ কেসেস occurring in exposed group can be directly attributable to a specific exposure বা risk factor। মানে থিওরিটিক্যালি আরো যদি বলতে চাই, if the exposure are completely eliminate করতে পারি, the incidence of this disease in exposed group would be reduced by এত পার্সেন্ট। চেক পার্সেন্ট, এখানে তো জাস্ট 25 দিয়ে একটা উদাহরণ আনা হয়েছে, যেহেতু বলতেছি হয় 25, না হলে 30, না হলে 35, 50, যে কোনো পার্সেন্টেজ থাকতে পারে। সেটাকে একটু মানে দুইভাবে লেখা, যদি লিখতে পারেন যে এত পার্সেন্ট কেসেস অকারিং ইন দিস এক্সপোজ গ্রুপ ক্যান বি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, যেহেতু অ্যাট্রিবিউটেবল রিস্কের কথা বলা হচ্ছে, টু দ্য স্পেসিফিক এক্সপোজার অথবা রিস্ক ফ্যাক্টর। আর থিওরিটিক্যালি ইফ দ্য এক্সপোজার, এটাকে এইভাবে লেখা একটা কথা। এবং আরেকটু যদি বলতে চাই, এত পার্সেন্ট অ্যাট্রিবিউটেবল মানে কি, যদি ইফ দ্য এক্সপোজার ওয়ার কমপ্লিটলি লিমিটেড, যদি এক্সপোজারকে কমপ্লিটলি লিমিটেড করতে পারি, ইনসিডেন্স অফ দ্য ডিজিজ ইন এক্সপোজড গ্রুপ উড বি রিডিউসড বাই, যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্ট। বোঝা গেল? আপনারা কি আছেন, কেউ কি আছেন নাকি ক্লাসে? কি ইপিডেমোলজি দেখে বেশি হতাশ হওয়া যাবে না। ইপিডেমোলজি এত কঠিন না, এত কঠিন করে কিছু দেয়া হয়নি। আর 2-1টা কমেন্ট পড়তে পারলেই শেষ এই টপিকে, বাকি যে টপিকটা আছে এত কঠিন না। অ্যাট্রিবিউটেবল রিস্কের পরে আমরা আর একটা জিনিস যেটা আসবো, এখান থেকে পার্সেন্টেজটা দরকার নাই, পিএআরটা একটু দেখে নিতে পারেন যদি চান, বাকি আর কোনো কিছু দরকার নাই এখানে। ঠিক আছে, এগুলা কোনো কিছু দরকার নাই। পিআরটা একটু রিডিং দিতে পারেন, এটাও তো রিস্ক ইন টোটাল পপুলেশন মাইনাস রিস্ক আনএক্সপোজ, এই এক্সাম্পলটা একটু দেখলেন তাইলেই হবে, আর কোনো কিছুই দরকার নেই। ক্লিয়ার? এই শীটটা কি বোঝা গেছে? তাহলে আমরা আরেকটা শীট বাকি আছে, এটা নিয়ে কথা বলে শেষ করব। কারো কিছু জানার থাকলে এখনই বলেন, আমরা নেক্সট টপিকে যাব।
আচ্ছা, এপিডেমিওলজিক্যাল স্টাডি একটা টপিক ছিল। এখান থেকে এপিডেমিওলজিক্যাল স্টাডিতে বারবার যেটা বলা হয়েছিল, ক্লাসিফিকেশনটা দরকার আছে, মানে কোন কোনটার ভিতরে কোনটা আছে, অর্থাৎ মেন এক কথায় বলতে গেলে ক্লাসিফিকেশন দরকার। আর ডেসক্রিপটিভ স্টাডির ক্ষেত্রে এগুলো তো ক্লাসিফিকেশন আমরা পড়ে ফেলছি, তার মধ্যে এখানে যদি ইম্পর্টেন্ট আকারে বলতে যাই, সার্ভেটা দরকার আছে। সার্ভে কিভাবে করা হচ্ছে, সার্ভের জায়গাটা একটু দেখা। এখন অবজারভেশনাল স্টাডির ক্ষেত্রে 3টা স্টাডি, এখান থেকে যদি আরো অনেকগুলো স্টাডি তো পড়িয়েছি, যদি প্রিসাইসলি বলতে চাই 3টা স্টাডি খুবই ইম্পর্ট্যান্ট। ক্রস সেকশনাল স্টাডি, এখান থেকে হেডিং থেকে দেখাই দিই তাহলে ইজি হবে। এপিডেমিওলজিক্যাল স্টাডি ক্লাসিফিকেশনের পাশাপাশি সার্ভেটা ইম্পর্ট্যান্ট, কেস কন্ট্রোল, কোহোর্ট এবং ক্রস সেকশনাল, অর্থাৎ অনেকগুলো স্টাডি আছে। এই 3টা স্টাডিকে না পড়লে না, এই 3টা স্টাডি থেকে ঘুরে ফিরে দেখবেন চলে আসছে। সার্ভে আর সার্ভেলেন্স পাশাপাশি একটু দরকার আছে, তাহলে কেস রিপোর্ট না পড়লেও হবে, ইকোলজিক্যাল, ল্যাবরেটরি, কন্ট্রোল ট্রায়াল এগুলো বাদ দিলে হবে। ঠিক আছে, এই 4টা জিনিস লাগবে: ক্রস সেকশনাল, কেস কন্ট্রোল, কোহোর্ট আর সার্ভে। এখন সার্ভে ক্ষেত্রে যেটা বললাম যতটুকু আছে এখান থেকে তো আর স্পেসিফিক করে কমানোর কিছু নাই, যদি ডেফিনেশন আকারে আসে কিংবা একটু ছোট করে আসে এটাকে একটু ছোট করে লিখে দিলেই হবে। এখন কেস কন্ট্রোল স্টাডি থেকে যেটা আমরা কিভাবে কেস কন্ট্রোল স্টাডি করেছিলাম, আরেকটা জিনিস এখানে স্টাডির পাশাপাশি কি অ্যাডভান্টেজেসটা কি এবং উইকনেস, অর্থাৎ উইকনেস বলি, লিমিটেশন বলি, ডিসঅ্যাডভান্টেজ বলি, যেটাই বলে, অর্থাৎ প্রত্যেকটা স্টাডির, এই 3টা স্টাডির ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি এবং স্টাডিটা কি, এটা টোটালি পড়তে হবে। এবং আরেকটা জিনিস পড়ানোর মধ্যে বলেছিলাম যে কোন স্টাডি থেকে আমরা কি মেজার করেছিলাম, অর্থাৎ প্রিভ্যালেন্স কোনটা থেকে করেছিলাম, ইনসিডেন্স কোনটা থেকে করেছিলাম, বা কোনটা থেকে কিছুই করা যায় না, এগুলো কিন্তু ক্লাসে আলোচনা করা হয়েছে, আপনাদের মনে আছে কিনা জানি না। সো যদি কোশ্চেন এভাবে ডিরেক্ট চায় যে ক্রস সেকশনাল কিংবা কেস কন্ট্রোল কিংবা কোহোর্টের অ্যাডভান্টেজ কিংবা ডিসঅ্যাডভান্টেজ লিখো, সেটা তো আপনারা ডিরেক্ট লিখতেই পারবেন। কিন্তু যদি এভাবে চায় যে কোনটা থেকে প্রিভ্যালেন্স মেজার করা যায়, আপনারা জানেন না প্রিভ্যালেন্স কোনটা থেকে করা হয়, বলেন তো? আচ্ছা, আমার কি নেট সমস্যা নাকি আপনারা মানে বুঝতেছি না, আমি কম রেসপন্স করতে হবে তো, নাকি আমার কথা শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা 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 যায় ম্যাম। যাচ্ছে। আচ্ছা, তা আমি বুঝবো কি করে, এই শীটটা হলে শেষ, কেন আপনারা ক্রস এতটা? সেকশনাল ক্রস সেকশনাল থেকে আমরা প্রিভ্যালেন্সটা মেজার করি ম্যাম। আর হচ্ছে কোহোর্ট যেটা ছিল ওখান থেকে আমরা ইনসিডেন্সটা হচ্ছে মেজার করতে পারি। এই যে আনসার বের হয়ে গেছে, অর্থাৎ কোনো স্টাডি, এই যে 4টা স্টাডি বললাম, এই 4টা পড়লেই হবে। 4টা থেকে যেটা বলছি, সবার স্টাডিটা পড়তে হবে কিভাবে করা হয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লাগবে, এবং যদি একটু ক্রিয়েটিভ করে চাওয়া হয়, অর্থাৎ কোন স্টাডি থেকে আপনি ইনসিডেন্সটা মেজার করতে পারেন সেই স্টাডির নামটা লেখেন, সেইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখেন। তাহলে এভাবে যদি লেখা হয় তাহলে আপনি ধরতে পারবেন না যে কোনটার নাম চাওয়া হচ্ছে, অর্থাৎ প্রিভ্যালেন্স বললে কোনটা, বা ইনসিডেন্স বললে কোনটা, সেই স্টাডি লিখে সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ আপনাকে ধরতে হবে কোনটা থেকে কি, এটা আমি বলেছি, আবার আপনাদের মধ্যে একজন কিন্তু এখন বলেও দিল। আর যদি এভাবে চাওয়া হয় যে প্রিভ্যালেন্স বা এই স্টাডি থেকে কেন মেজার করা হয় না, বা ইনসিডেন্স যদি স্পেসিফিক বলি, ইনসিডেন্স কেন, ক্রস সেকশনাল এবং কেস কন্ট্রোল দুটো পড়েছি, এটা থেকে কি আমাদের ইনসিডেন্স মেজার করা যায়? না ম্যাম, ওইটা থেকে হয় না। আচ্ছা, যায় না, কেন যায় না? ক্রস সেকশনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, এটা একটা স্ন্যাপচ্যাট, মানে আমরা যেরকম পিকচার নিই অ্যাট এ গ্লান্স একটা যায়, সেখানে যে প্রিভ্যালেন্স মানে কি, একটা সময় নির্দিষ্ট সময় যাব, সেখান থেকে ডিজিজের অকারেন্সটা নিচ্ছি, কতগুলো ছিল, অ্যাফেক্টেড হলো, এরকম টাইপের। ইনসিডেন্স মানে কি, নতুন নতুন কেস আসবে, একটা লং পিরিয়ড ধরে করা হয়, নির্দিষ্ট একটা সময় থাকে, ফলো আপ থাকে, এই জিনিসগুলো কি ক্রস সেকশনাল স্টাডিতে করার সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে এটা থেকে তো এটা লিমিটেশন আছে। আরো আরো যদি মনে হয় একটু সাজায় লিখবেন, সার্চ দিবেন কেন কেস কন্ট্রোল, ক্রস সেকশনাল কিংবা কেস কন্ট্রোল থেকে ইনসিডেন্সকে মেজার করা হয় না, বা কেন করা হয় না। আর যদি কোহোর্ট থেকে করেন কিভাবে করেন, এটা বলেই দিলাম, এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিবেন। কেস ক্রস সেকশনাল তো বললাম স্ন্যাপশট অ্যাট এ টাইম দেখা হয়, এবং এই জায়গাগুলোতে কি ইনসিডেন্সের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত কি করি, নতুন নতুন কেসগুলো দেখি, নতুন নতুন যে ডিজিজগুলো আসে, এবং হচ্ছে কেস ম্যাম, কন্ট্রোলের ক্ষেত্রে। কেস কন্ট্রোল কেস হ্যাঁ, কন্ট্রোলের ক্ষেত্রে মানে আপনি এরকম একটু বলছিলেন যে আগে আমরা কোনো একটা ডিজিজের ডায়াগনোসিস করে পরে যে এক্সপোজার বা কজটা হচ্ছে যে খুঁজি, সেক্ষেত্রে কি ম্যাম আমাদের প্রিভ্যালেন্স প্লাস ইনসিডেন্স দুইটাই কি কেস কন্ট্রোল থেকে মেজার করা যায়?
না না, কেস কাউন্টার থেকে কোনোটাই মেজার করা যায় না। যদি বলে প্রিভ্যালেন্স ক্রস সেকশনাল থেকে, ইনসিডেন্স হচ্ছে কোহোর্ট থেকে। এবং এটা যেটা আমি বোঝাইতে চাচ্ছিলাম যে ক্রস সেকশনাল থেকে যেহেতু একটা স্ন্যাপশটের মতো নেওয়া হয়, অনলি আপনি এখানে প্রিভ্যালেন্স মেজার করতে পারবেন, অর্থাৎ এক কারেন্ট সময়ে যে যে ডিজিজ আমরা মেজার করি, এবং এখানে তো কোনো ফলো আপ করা হয় না। ফলো আপ না করলে আপনি নতুন কেস আসছে এটা বুঝবেন কি করে? ক্রস সেকশনের কথা বলতেছি। অর্থাৎ ফলো আপ আরো ডিটেলে একটু সুন্দর করে গোছায় লিখবেন, দরকার হলে সার্চ দিয়ে পড়বেন, কিন্তু এই ধরনের একটা কোশ্চেন থাকবে, হয় কেস কন্ট্রোল অথবা ক্রস সেকশন থেকে কেন ইনসিডেন্স করা হয় না, অথবা কোন স্টাডি থেকে ইনসিডেন্স করা হয়, সেটার কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই জায়গাগুলো এইভাবে দুইভাবে যে কোনো একভাবে চলে আসতে পারে। এখন আনসারটাকে গুছায় লিখবেন, আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি। ক্রস সেকশনাল যদি থাকে সেখান থেকে যেহেতু আমরা শুধুমাত্র প্রিভ্যালেন্স মেজার করতে পারি, কোনো ফলো আপ করা হয় না, ডিটারমাইন কোনো নতুন ডিজিজ আমরা বা নতুন কেস আমরা কোনো কি ডিটারমাইন করার সুযোগ থাকে না। এই তিনটা পয়েন্টকে মাথায় রাখবেন। যদি বলা হয় যে কেন করা হয় না, এটার মধ্যে তো অবশ্যই লিখতে হবে, কিছুটা লিখে নিতে হবে যে ওভার টাইমে মানে ফলো আপ যেহেতু নির্দিষ্ট টাইমে যে করতেছি, লং একটা টাইম না, একটা পিরিয়ড ধরে দেখতেছি না, নতুন নতুন কেসের তো সুযোগ থাকবে কিভাবে এখানে। আর একটা যেটা বলা হচ্ছে কেস কন্ট্রোল, কেস কন্ট্রোলের ক্ষেত্রে যেটা এই যে চলে আসি, আর কোহোর্টের ক্ষেত্রে যদি বলা হয় যে প্রসপেক্টিভ যে যে কোহোর্টটা, এটাই কিন্তু মেন কোহোর্ট। আর রেট্রোস্পেক্টিভ যেটা আমরা পড়েছিলাম ওটা কিন্তু কেস কন্ট্রোলের ক্ষেত্রে। কোহোর্ট স্টাডিটা ভালো করে পড়বেন, এই যে এখানে দেখানো আছে, একটু বক্স করে দেখা দিতে পারলে সেটাও ভালো, যদি চাই আর কি, না চাইলে তো শুধু শুধু দরকার নাই। কিন্তু উইকনেস বা হচ্ছে স্ট্রেংথ কি আছে, এই জিনিসগুলো লাগবে। এই যে কোহোর্টের ক্ষেত্রে, এই যে কেস কন্ট্রোল, এই যে চলে আসছে। কেস কন্ট্রোলে কি করছিলাম, আগে কেস নিছিলাম, তারপরে আমরা পেছনে ফিরে যেয়ে কি করি, দেখি যে হচ্ছে এটা কোনো কি কি এক্সপোজার ফ্যাক্ট, কারা এক্সপোজ হয়েছিল, কারা আনএক্সপোজ হয়েছিল, এখানে অনেক কিছু আমাদের ইনফরমেশনে কি আমরা উইকনেসে পড়েছিলাম যে এটা চিপ হলেও অনেক সময় কি হয়ে যায়, ঝামেলা আছে যে অন্য অন্য যে ডিজিজ যাদের থেকে নিচ্ছি সেটা রিলায়েবল কিনা, বা এটা নির্দিষ্ট পিরিয়ডটা আমরা, যেটা আমরা কি করি কোহোর্টে করি, কোহোর্টে কি করি এক্সপোজড আনএক্সপোজ গ্রুপটা একটা একটা এক্সপোজার দিয়ে একটা আনএক্সপোজার দিয়ে, এবং সেটাকে লং একটা পিরিয়ড, 1 বছর 2 বছর এরকম সময় ধরে আমরা ফলো আপ করি। তারপরে দেখি কোনগুলো কেস আসলো, সেটা যারা এক্সপোজ হয়েছিল তাদের মধ্যে কারা কেস আসলো, কারা কেস মানে হলো না, ডিজিজ অ্যাফেক্টেড হলো না। আনএক্সপোজড এর ক্ষেত্রেও ঠিক সেম ভাবে দেখি, এই জন্য কোহোর্ট থেকে কিন্তু নিউ কেসেসের সংখ্যা আসা পসিবল, বা এটাকে আমরা ইনসিডেন্স মেজার করা পসিবল। আর কেস কন্ট্রোলে যেটা বলা হচ্ছিল যে সমস্যাটা চলে আসে, পপুলেশনটা ডিফাইন থাকে না। আপনি নিজে আগেই একটা ডিজিজকে ধরে পিছনে ব্যাকওয়ার্ড চিন্তা ভাবনা করতেছেন, তো এখানে পপুলেশনটা ডিফাইন থাকে না, এবং একটা রেট বা ইনসিডেন্স রেট যে মেজার করবেন এখানে কোনো ডিনোমিনেটর থাকে না, টোটাল পপুলেশন অ্যাট রিস্ক, কত পপুলেশন রিস্কে ছিল, এই ধরনের কোনো মেজারমেন্ট পাওয়া সম্ভব হয় না। তারপরে এখানে মেনলি এখানে কি ওটস রেশিওর উপরে আপনার ফোকাস দেওয়া হয়। এই ডিজাইনটা কেস কন্ট্রোল স্টাডিটা আছে ওটস রেশিও যেটা আছে সেটার জন্য করা হয়, কিন্তু একটা ডিজিজের ক্ষেত্রে যে মানে আউটকাম ফেনোমেনা, যে নতুন ডিজিজ যেগুলোকে করতে হবে সেখানে কোনো ফলো আপ স্টাডি থাকে না, এই জিনিসগুলো দেখার এখানে আসলে সুযোগ থাকে না। এটার সাথে আরো অনেক কিছু আপনি একটু অ্যাড করে লিখে নিতে পারেন, কিন্তু মেন যে জায়গাগুলোকে আমি হিন্ট দেওয়ার চেষ্টা করছি আশা করি বুঝতে পারার কথা, এখান থেকে এইটুকু পড়লেই হবে। ইকোলজিক্যাল স্টাডি দরকার নাই, এক্সপেরিমেন্টাল এটাও দরকার নাই, বাদ এগুলা দরকার নাই, সার্ভেলেন্স কিছুটা দরকার আছে। সার্ভেলেন্সের ক্ষেত্রে আগে তো সার্ভে পড়েছি, সার্ভেলেন্সটা কাকে বলে এটা জানার চেষ্টা করবেন। এবং আর আরো যে জিনিসটা হচ্ছে কম্পোনেন্টস, 3টা কম্পোনেন্ট আছে, এটা এটা তো আর বাদ দেওয়ার কিছু নাই। অর্থাৎ সার্ভেলেন্সটা কাকে বলে, 3টা কম্পোনেন্টটা জানলেন। এবং এই ডাটা কোন কোন জায়গা থেকে সার্ভেলেন্স ডাটা নেওয়া হয়, সার্ভেলেন্সের অনেক কিছু আছে, আমি কোনো টাইপই পড়াইনি, অর্থাৎ সার্ভেলেন্সের ক্ষেত্রে শুধু কি পড়িয়েছি, যেটুকু পড়াইছি এটুকুই। কাকে বলে, 3টা কম্পোনেন্ট কি, এবং কোন কোন জায়গা থেকে ডাটা নেওয়া হয়, পাশাপাশি একটা কি অবজেক্টিভটা দরকার। এরপরে যে সিলেক্টিং ডিজিজ ফর সার্ভেলেন্স, এটা জাস্ট ইন জেনারেল কোন কোন ডিজিজগুলো আমরা সিলেক্ট করি, কিন্তু সার্ভেলেন্সে অনেক ক্লাসিফিকেশন আছে, অনেকগুলো স্টেপ আছে, অনেক কিছু আছে, সে কিছুই কিন্তু দিইনি, সবকিছু শর্ট করেই আনা হয়েছে। সিলেবাসের অনেক কিছু শর্ট করেই দেওয়া হয়েছে। সার্ভেলেন্স একটা গ্রুপে হয়তো মানে হয় টপিক, প্রেজেন্টেশন টপিক আছে, যেহেতু ওটা হয়নি ওটাকে ইনক্লুড করাও হয়নি। তো এটুকু যেটা আছে সেটুকু যা আছে এক্সাম রিলেটেড পারপোসে আছে বলেই দেয়া, তো এখান থেকে এটা কঠিনও না কিছু, থ্রোলি রিডিং দিলেই বুঝবেন, এখানে কোনো ম্যাথমেটিক্যাল ইস্যুও নাই। সো এইটুকুই। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ওভারঅল কিন্তু আমাদের হয়ে গেল। কারো কোনো কিছু বোঝার যদি মানে না বুঝতে পারেন এখনই কোশ্চেন করেন, এখন আবার বলা যাবে, সমস্যা নেই, কিন্তু আর এত ম্যাম মানে মনে হচ্ছে এক্সপেরিমেন্টাল ওটা কি পড়তে বলছিলেন না? না না, এক্সপেরিমেন্টাল উপরে যে ছিল
এখানে যেটা আমি বলছি প্রথম থেকে যদি বলি এই ক্লাসিফিকেশনটা আমার দরকার আছে এবং দরকার এখানে তো ভাগ আছে, ভাগটা অনুযায়ী আপনি যখন পড়বেন তখন তো এটা যেহেতু দরকার আছে এটার সাথে আপনার এগুলো পুরোটাই পড়া লাগতেছে। কিন্তু আমি ডিটেলে বলছি সার্ভেটা দরকার, ক্রস সেকশনাল দরকার, কেস কন্ট্রোল এবং কোহোর্ট দরকার। বাকি যে স্টাডিগুলো আছে এই তিনটা বা কেস রিপোর্ট এগুলো আমার দরকার নেই। এখানে যখন আসছে এই যে এই টোটাল এই জিনিসটা দরকার নাই, সার্ভেটা দরকার আছে। আর এই যে কেস কন্ট্রোল ক্রস সেকশনাল এই তিনটার থেকে কিছুই বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, বাদ দেওয়া যাবে না এই জন্য যে কোনোটার স্ট্রেংথ বা লিমিটেশন বা অ্যাডভান্টেজ যে কোনোভাবে চা হতে পারে এবং আমি নাম উল্লেখই করে দিয়েছি, হয় প্রিভ্যালেন্স কোনটা দিয়ে করতে হয়, না হলে ইনসিডেন্স কোনটা দিয়ে করা যায়, অথবা করা না গেলে কেন করা যায় না, কেস কন্ট্রোল বা ক্রস সেকশনাল থেকে কেন করা যায় না, অথবা করলে কোনটা থেকে কোহোর্ট থেকে করা হয় সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কি। আর ইকোলজিক্যাল এই যে এই পর্যন্ত দরকার আছে, এখান থেকে নিচে দরকার নাই। ইকোলজিক্যাল স্টাডি এটা অ্যাডভান্টেজ এই জিনিসগুলো দরকার নাই, এক্সপেরিমেন্টাল দরকার নাই, হায়ারার্কি এটাও দরকার নাই। সার্ভেলেন্স থেকে আবার যতটুকু আছে, যেমন সার্ভেলেন্স কাকে বলে, কম্পোনেন্টটা কি, সোর্সটা জাস্ট জানার জন্য, কিন্তু না এটার সাথে আরো একটা জিনিস যেটা অবজেক্টিভ। আর এটা তো জাস্ট বলা হয়েছে যে কোন ডিজিজ গুলো করা হয়, 2 লাইনের কথাবার্তা। বাকি যে যতটুকু দরকার আছে অতটুকুই দেওয়া আছে, টাইপস টাইপস এগুলো ঝামেলার জিনিসগুলো সবগুলো বাদ দিয়ে শর্ট করে দেওয়া আছে। তো এপিডেমিওলজি এখান থেকে যেহেতু একটা সেট পেয়ে যাবেন, আর ওখান থেকে যেটা ম্যাথ খুব কঠিন না আসলে। এপিডেমিওলজি যদি একটু টেকনিক্যালি চিন্তা করেন, যে প্রথম লেকচারটা পড়া হয়েছে যে এপিডেমিওলজি কাকে বলে, অবজেক্টিভটা কি, এপিডেমিওলজি অ্যাপ্লিকেশনটা কি ছিল, তারপরে আপনার যে ডিজিজ ফ্রিকোয়েন্সি যে জিনিসটা ওটা তো বাদ দেওয়া যাবেই না। প্লাস হচ্ছে যে মেজার স্ট্রেন্থ অ্যাসোসিয়েশন এগুলা থেকে তো অনেক কমায় দিলাম, দুইটা একটা করে নাম বলেছি এবং শেষের দিকে সবই বাদ দিয়ে দিছি। ধরতে গেলে কোশ্চেন যেটা সেটাই বলা হয়েছে, সেই টাইপের জিনিসগুলোই দেওয়া হয়েছে। শুধু শিখতে বলেছি কিভাবে কমেন্টটা করতে হয়। ফর্মুলাটা যদি একটু দু একবার রিডিং পড়েন এবং কমেন্টের জায়গাগুলো যদি বারবার পড়েন, এবং মুখে বলেও দিয়েছি যদি কেউ লিখতে পারেন গ্রুপে শেয়ার করে দিবেন। এইভাবেও যদি লিখতে পারেন ফুল মার্কস পেয়ে যাবেন, কারণ ওটা একদম ম্যাথমেটিক্যালের মতো। একটু ভালোভাবে মানে একটু লিখতে পারলে, কাছাকাছি লিখতে পারলেই ফুল ফুল মার্ক ওখানে, কোনো মানে কাটাকাটি করার সুযোগ নাই। এই তো এটা তো 2টাই লেকচার, এখানে আর নতুন করে কিছু না। অ্যাসাইনমেন্ট টপিক তো মনে হয় আপনাদের এপিডেমিওলজি থেকে কি ছিল সেটা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা এখান থেকে তো আলোচনা করা হয়ে গেছে, কতটুকু লাগবে একদম স্পেসিফিক স্লাইড দেখায় দেখায় কিন্তু বলে দেওয়া হয়েছে। সেখান থেকে আর কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, যদি কারো কোনো কনফিউশন না থাকে, কোশ্চেন না থাকে, তাহলে ওভারঅল সিলেবাস এটাই, যেটা হলো ওটাই বললাম যে কোন সেট আসবে সেটা তো আমিও জানি না। এজন্য আর কি কোশ্চেন এবং ক্লাস টেস্ট প্লাস ফাইনাল মিলে ওভারঅল বলা হচ্ছে, এই জন্য মনে হচ্ছে বেশি, কিন্তু আসলে বেশি না। যদি প্রিসাইসলি যেভাবে বলেছি পড়া শুরু করেন, দাগাই ফেলেন, দেখেন অনেক কিছু কমে গেছে। অনেক অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন তো অনেকগুলো কমাই দিলাম, অনেক টপিক একদম ধরে ধরেই বললাম যে এই জায়গাগুলোতে কয়েকটা স্লাইড দেখলে হবে, বা যে জায়গাগুলোতে একটু ইমপ্রুভ করতে হবে সেটা বলে দিয়েছি। সিআর কই? জি ম্যাম, আছি। আমি তো ভাবছি ঘুমাই গেছে কিনা সবাই, এটা তো সিআরের দায়িত্ব যে সজাগ টজাগ আছে কিনা দেখা। আপনাদের আর কোনো কোশ্চেন না থাকলে তাহলে ক্লাস এন্ড করব। আর হচ্ছে আর কি যেন একটা বলা ছিল, আচ্ছা অ্যাসাইনমেন্ট আমি পেয়ে গেছি, ফাইনালের আগে ডেট কবে পড়তেছে একটু জানাই নিবেন। মানে প্র্যাকটিক্যাল পার্টের কথা বলতেছি, সেটা কিরকম কিভাবে সেট করতেছেন একটু জানাবেন আগে থেকে। আর জি ম্যাম, থিওরি, 1 সপ্তাহ আগে জানাই দেবো মিনিমাম। আচ্ছা ঠিক আছে। আর প্যানিক হওয়ার দরকার নেই, কোথায় পড়েন, কোশ্চেন খুব কঠিন হয়েছে বিষয়টা এমন না। আর দাগাই ফেলেন, মেন কথা হচ্ছে দাগাই, আগে যেভাবে বলছি দাগাই ফেলেন, তারপরে হচ্ছে পড়া শুরু করলেই হয়ে যায়। আর কি আজকে কি অ্যাটেন্ডেন্স কি ফুল ছিল নাকি কিরকম কি অবস্থা? না ম্যাম, ফুল অ্যাটেন্ডেন্স ছিল না। সবাই কি টায়ার্ড পরীক্ষা টরীক্ষা দিয়ে? যদিও অনেক টাইম হয়ে গেল, 1 ঘন্টা শেষ হয়ে যাবে মনে করছিলাম, কিন্তু আবার ওই যে ব্যাক করতে চাই বা কিছু নেট প্রবলেমের কারণে একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, যদি কেউ ফ্রেশ মাইন্ডে ঘুম দিয়ে সকাল থেকেও শুরু করেন, যে সিলেবাস আছে পড়তে 2 দিন, মানে 2 দিনেই এনাফ। 3 দিন আছে, সবার জন্য তো সেম না, যেটা বলা হয় সবার এক একজন এক এক টাইম লাগতে পারে,
কিন্তু 3 দিনের মধ্যে যদি কেউ না পড়েও থাকেন, এই সিলেবাস পজিটিভলি নেন, যে খুব কঠিন না মনে করে পজিটিভলি শুরু করে দেখেন, 3 দিনের মধ্যে খুব ভালোভাবে শেষ করা সম্ভব। ম্যাম একটা কথা ছিল, জি বলেন। ম্যাম ওই আমাদের মিডের কোশ্চেন গুলা কি মানে ছোট ছোট টাইপের নাকি ওই একটু ব্রড টাইপের? মিডিয়া কোশ্চেন 5টা দিয়ে 5টা মনে হয় 4-5টা করে, হ্যাঁ 6টা দিয়ে আছে, 5টা লিখতে হবে, 4 মার্ক করে আছে তার মানে। হুম। এবং মিডে আচ্ছা একদম সুপারফিশিয়াল বললাম তো, শীট 2টা এপিডেমোলজি প্রথম শীট থেকে আছে, এবং প্রথম শীটে একদম প্রথমের দিকে যে টপিকগুলো আছে ওখানেই কোশ্চেন শেষ, ভিতরের দিকে যায়নি, কোনো ম্যাথমেটিক্যাল ইস্যুতে যায়নি। তার মানে কি, যে জিনিসগুলো প্রথমে আলোচনা করে ফেললাম ওর মধ্যেই পেয়ে যাবেন। আর মানে এই ডিজিজ ফ্রিকোয়েন্সি ওই পর্যন্ত ধরেন, হ্যাঁ ডিজিজ ফ্রিকোয়েন্সি, মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি ওই পর্যন্ত ধরলেই, ওই টপিকটা ধরলেই হয়ে যাবে ওই মানে ক্লাস টেস্টের জন্য যেটা বলতে যাচ্ছে। আর হার্ড হেলথের ক্ষেত্রে হার্ড হেলথ কি ইম্পর্টেন্স বা অবজেক্টিভ কি একটু ছোট করে ক্লাস টেস্টের জন্য যেটা লাগে আর কি। আর ভ্যাকসিনেশন শিডিউল, ভ্যাকসিন শিটটাকে নিয়ে নিই, কিন্তু ভ্যাকসিনেশন একটা শিডিউল নিয়েছি ক্লাস টেস্টের জন্য, পাশাপাশি ভ্যাকসিনের সংজ্ঞা তো একটু পড়ার মধ্যে পড়বেনি। এইটুকু হচ্ছে টপিক হচ্ছে। আর প্রথম শীটটাকে যেটা বলেছিলাম, প্রথম শীটেও খুব খুব ইন জেনারেল কথা যে জায়গাগুলো লাগে 4 মার্কের আনসার হিসেবে, সেই জায়গাগুলো এই তিনটা শীটটাকে আছে ক্লাস টেস্টের জন্য মানে সেট করা হয়েছে। আর ফাইনালের জন্য তো সবগুলো মিলাই। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ঘাবড়ানোর কিছু নাই, এক্সাম আশা করি ভালো হবে, আপনাদের জন্য বেস্ট উইশেস। এবং পজিটিভলি নেন, পজিটিভলি থিঙ্ক করে সকাল থেকে শুরু করেন, বা কেউ চাইলে রাত থেকে শুরু করেন, সেটা বিষয় না। কিন্তু এই যে খুব মানে প্রেশার নেওয়ার দরকার নেই, সুন্দর মতো শুরু করলে, আস্তে ধীরে শুরু করলেও শেষ হয়ে যাবে। এবং লিখতে পারলে, মোটামুটি লিখতে পারলেই ভালো নম্বর পাবেন আশা করি। খুব যে জায়গাগুলোতে আসলে মুখস্থ করা, যেটা বললাম তো পয়েন্টগুলো, যেটা যে ওই জায়গায় তো আর বানায় কিছু লেখারই নাই, পয়েন্টগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। সেই হিসাবে এক্সাম্পল তো নিজের মতো অনেক সময় সেট করা যায়, এক্সাম্পল অ্যাপ্লিকেশন যে জায়গাগুলো আর কি দেখানো হয়েছে, এবং আপনাদের যে টপিকগুলা, ভ্যাকসিনেশনের মেথডগুলা, এই জিনিসগুলো আপনারা জানেন অলরেডি, জাস্ট থ্রোলি রিডিং দিলেও অনেক কিছু লেখা সম্ভব। এনিওয়ে, সবার জন্য শুভকামনা। কারোর কি আর কোনো কোশ্চেন আছে, না হলে এন্ড করি? ওকে, তাহলে এন্ড করে দিলাম। হ্যাঁ, ভালো থাকেন, শুভরাত্রি।